আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের ব্যাচে লেকচার নাম্বার 7। আজকের লেকচার আমরা আমাদের ব্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস বলা যায়, সেটা হলো কিভাবে রিসার্চ আর্টিকেলের অথবা থিসিসের ইন্ট্রোডাকশন পার্টটা কিভাবে লিখবেন, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো ক্লাস শুরু করার আগে সবার উদ্দেশ্যে বলি, আমরা এখানে যেই ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থীরা আসি না কেন, একটা রিসার্চ আর্টিকেলের বেসিক কিছু পার্ট আছে। এই বেসিক পার্টগুলোর মধ্যে টাইটেল, অলরেডি আমাদের টাইটেল নিয়ে ক্লাস হয়ে গেছে। এরপরে থাকে অ্যাবস্ট্রাক্ট, মানে সারসংক্ষেপ। তো সারসংক্ষেপ তো আসলে আমরা লিখি সবসময় শেষে, এই জন্য আমাদের ব্যাচের শেষ ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো মূলত টাইটেলের পরেই থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা আজকে ইন্ট্রোডাকশনটা শিখবো, ঠিক আছে? মানে আমরা আজকে ক্লাসের মধ্য দিয়ে একেবারে একটা রিসার্চ আর্টিকেলের বা একটা থিসিসের ইন্ট্রোডাকশনে কি থাকে আর কিভাবে লিখতে হয়, এই জিনিসটা আমরা আজকে ক্লাসে কভার করব। আর আগামী ক্লাস, যেটা সোমবারে হবে রাত 8টা থেকে, এটাতে আমরা লিটারেচার রিভিউ নামক কঠিন টপিকটা কভার করব। তো বুঝতে পারতেছেন আমাদের এখনকার ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো রিসার্চ আর্টিকেলের অপরিহার্য পার্ট, সুতরাং এগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না। আজকে আমরা ইন্ট্রোডাকশন শিখবো, ঠিক আছে? ওকে। তো আজকের ক্লাসের জন্য আমি ব্যাচের শুরুতে সবাইকে একটা বই দিয়েছিলাম। ব্যাচের শুরুতে বলছিলাম যে একটা বই আমাদের সপ্তম লেকচার থেকে লাগবে। তবুও কেউ কেউ হয়তো মানে বইটা আবার হারাই ফেলছেন, তো আমি বইটা আবার দিয়ে দেবো। তো সেই বই থেকে আমরা ইন্ট্রোডাকশনটা মানে ধরে ধরে শেখার চেষ্টা করব। আমি সবসময় এটা বিশ্বাস করি, যদি আমরা বুঝে শিখতে পারি, তাহলে এআইটাকেও আপনি খুব ইফেক্টিভলি কাজে লাগাতে পারবেন। আবার আপনি শুধু নিজে শিখলে হবে না, আপনি যেন আরেকজনকে জিনিসটা শেখাতে পারেন, আমরা এতটুকু এনশিওর করবো ইনশাল্লাহ। ওকে। তো এই বইটা হচ্ছে মূলত একটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের পার্সপেক্টিভে লেখা এই বইটা, কিন্তু সব ব্যাকগ্রাউন্ডের জন্য এটা প্রযোজ্য শেখার ক্ষেত্রে। মানে এখানে রিসার্চের একদম পার্ট বাই পার্ট ইন্ট্রোডাকশন কি থাকে, লিটারেচার রিভিউতে কি থাকে, খুব সুন্দর মতো দেওয়া আছে। চাইলে আপনারা এটা প্রিন্ট করতে পারেন বা পিডিএফ এ অভ্যস্ত হলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে। অর্থাৎ আমরা আজকে এই বইতে যে এলিমেন্ট গুলো দেওয়া আছে, যে নির্দেশনাগুলো দেওয়া আছে, ওই অনুযায়ী ইন্ট্রোডাকশনটা শেখার চেষ্টা করব এবং প্র্যাকটিক্যাল আর্টিকেল গুলোর সাথে মিলিয়ে দেখার চেষ্টা করব। ওকে। তো প্রথমেই বলি, ইন্ট্রোডাকশনটা রিসার্চ আর্টিকেলে সাধারণত 2-3 পেজ জুড়ে থাকে, 2-3 পেজ। এখন সেটা কি 2 পেজ না 3 পেজ না 1.5 পেজ, আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা টপিকে 20টা আর্টিকেল ডাউনলোড করেন। ডাউনলোড করলে আপনি নিজেই যখন আর্টিকেলগুলো ওপেন করবেন, তখন দেখবেন যে এটা কত ওয়ার্ড হয়। এটা নর্মালি 700-800 ওয়ার্ডের হয়। আমরা যদি এমএস ওয়ার্ডে নর্মাল যে ফন্টে লিখি, তো 1000 ওয়ার্ড হলে হয়তো 4 পেজ বা 3 পেজ এরকম হয়, ঠিক ঠিক আছে? অর্থাৎ একটা ইন্ট্রোডাকশন, একটা আর্টিকেল যদি 12-13 পেজের হয়, ইন্ট্রোডাকশনটা সাধারণত আমরা বলতে পারি এইটা 3-4 পেজে হয়ে থাকে, ঠিক আছে? বা 2-3 পেজ হয়ে থাকে। ওকে। এটা হচ্ছে লেন্থ, বললাম একটা আইডিয়া দিলাম। তো ইন্ট্রোডাকশনে কি কি থাকে, তো ইন্ট্রোডাকশনে কি কি থাকে, এটা এই বইয়ের আলোকে ইন্ট্রোডাকশনে 6টা এলিমেন্ট থাকে। আপনার কাছে হয়তো আপনার ব্যাকগ্রাউন্ডের আরো অন্য কোনো বই থাকতে পারে, সেখানে হয়তো বলতে পারে যে না, ইন্ট্রোডাকশনের 4টা এলিমেন্ট বা 9টা এলিমেন্ট হইতেই পারে। কিন্তু বিষয়গুলো একই, মানে আপনি যেই বইতেই যেই এলিমেন্ট পান না কেন, মূল কথাটা একই থাকবে। তাহলে আমি কখনোই বলি না যে আমরা এই বই ফলো করতেছি, আপনারা এই বইটাই মুখস্থ করতে হবে, নট নেসেসারি। আমরা জাস্ট বিষয়টা বুঝলেই হবে, ঠিক আছে? আশা করি এই জিনিসটা বুঝতে পারছি, কারণ আমরা এটা আর্টিকেলের সাথে মিলিয়ে মিলিয়ে দেখবো। ফলে এটা, এই বইটা কে লিখছে এটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আসলে ইন্ট্রোডাকশনে কি কি এলিমেন্ট থাকে, এটা হচ্ছে ম্যাটার, ঠিক আছে? ওকে। তো অর্থাৎ আমরা আজকে ইন্ট্রোডাকশনে কি কি এলিমেন্ট থাকে সেটা আমরা প্র্যাকটিক্যালি শিখবো। আচ্ছা। তা আপনাদেরকে বলি, একটা রিসার্চ আর্টিকেলের শিরোনাম দেখলে তো আমরা বুঝি যে একটা মানুষ কি নিয়ে কাজ করতেছে, শিরোনাম দেখলে বুঝি। এর বাইরে অন্যান্য যে পার্টগুলো, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, যেমন মেথোডোলজির মধ্যে থাকে আমরা কোন পদ্ধতিতে গবেষণা করতেছি, পদ্ধতি নিয়ে আলাপ থাকে মেথোডোলজিতে। এটা আপনার নাম শুনে বুঝতে পারেন। একটা পার্টের নাম হচ্ছে রেজাল্ট বা ফাইন্ডিংস। ফাইন্ডিংস পার্টে কি গবেষক কি পেলো, সেটা থাকে রেজাল্ট বা ফাইন্ডিংস পার্টে। তাহলে প্রশ্ন হলো যে ইন্ট্রোডাকশন পার্টে কি থাকে, মানে একটা রিসার্চ আর্টিকেলের ইন্ট্রোডাকশন পার্টে কি থাকে। যদি সহজ করে বলি, একটা রিসার্চ আর্টিকেলের নামটাই যদি ইন্ট্রোডাকশন, সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন পার্টে ওভারঅল থাকে একজন গবেষক কি নিয়ে কাজ করছেন, কেন কাজ করছেন, এই কাজের উদ্দেশ্য কি এবং এই কাজের গুরুত্ব কি, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করি ইন্ট্রোডাকশন পার্টে। আবার বলছি, একজন গবেষক কি নিয়ে কাজ করছেন, কেন এই টপিকটা বেছে নিয়েছেন, এই কাজের গুরুত্বটা কি, আর এই কাজের উদ্দেশ্যটা কি, এরকম বিষয়গুলা যেই পার্ট থাকে সেই পার্টের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন।
যেমন আপনি একজন রিসার্চার, আমি যদি আপনার সাথে পথে দেখা হয়, আমি প্রথমে প্রথমে জিজ্ঞেস করবো যে আপনি আসলে কি নিয়ে কাজ করতেছেন। আপনিও তো বললেন যে আমি এটা এটা নিয়ে কাজ করতেছি, তা আমি বলবো যে তাহলে আপনি কেন কাজ করতেছেন, মানে এই কাজটা আপনি কেন করতেছেন, আরো আরো তো কাজ থাকতে পারে, আপনি এই কাজটা কেন করতেছেন, আপনার কাজের উদ্দেশ্য কি, বা আপনার কাজ যে করতেছেন এটার আসলে পলিসি ইমপ্লিকেশন কি, মানে এটার আসলে গুরুত্বটা কি। অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্টে এই জিনিসগুলা থাকবে, সেটা যেই ব্যাকগ্রাউন্ডে হোক, যেই ফর্মেই হোক না কেন, এই বিষয়গুলা ইন্ট্রোডাকশন পার্টে থাকবে, ঠিক আছে। তাইলে কেবল আমরা এটাকে ইন্ট্রোডাকশন বলতে পারবো। দেখেন আমরা কি নিয়ে কাজ করতেছি, কেন কাজ করতেছি, এটা বলাটা খুব জরুরি। কারণ যেমন ধরুন, আমি একটা সহজ উদাহরণ দিই, মনে করেন আপনি 1971 সালের মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের ভূমিকা নিয়ে আপনি গবেষণা করবেন। আপনি যদি সরাসরি ফলাফল পাঠে চলে যান, তাহলে বাংলাদেশি রিডাররা বুঝবে, কারণ বাংলাদেশি রিডাররা জানে যে মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধে প্রবাসী সরকার কি, এটা বাংলাদেশি রিডাররা জানে। কিন্তু ভিয়েতনাম থেকে যেই লোকটা আপনার পেপার পড়তেছে, তাকে তো আগে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি এই জিনিসটা তাকে বুঝাইতে হবে, না সে তো বুঝবে না যে আসলে মুক্তিযুদ্ধ জিনিসটা আসলে কি। এরপর তাকে বুঝাইতে হবে যে আপনি কেন এই বিষয়ে এই পেপারটা লিখতেছেন, এই বিষয়টার গুরুত্বটা কি। মানে আমরা বাংলাদেশি হিসেবে না হয় বুঝবো মুক্তিযুদ্ধের গুরুত্ব, কিন্তু যেই লোকটা চীন থেকে পড়তেছে, ভিয়েতনাম থেকে পড়তেছে, সে কি বুঝবে যে এই বিষয়ে যে সে আপনি গবেষণা করছেন এটার গুরুত্বটা কি। সে তো বুঝবে না। ফলে আমরা যখন একটা পেপার লিখবো, তখন আমরা ওয়াইড অডিয়েন্স চিন্তা করে কি নিয়ে কাজ করছি, কেন কাজ করছি, আমাদের কাজের গুরুত্বটা কি, কোন গ্যাপের উপর কাজ করছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্লিয়ার করতে হয়। আর এই বিষয়গুলো আমরা যেই পার্টে ক্লিয়ার করি, সেইটাকে বলে ইন্ট্রোডাকশন। তাহলে আপনারা বুঝতে পারছেন, আপনারা যখন কোনো একটা পেপার পড়েন, কোনো একটা পেপারের ইন্ট্রোডাকশন পড়লে আপনারা এই বিষয়গুলা কিন্তু খুঁজে পাবেন, ঠিক আছে, মানে এই এই বিষয়গুলাই পাবেন, ওকে। তো এই ভদ্রলোক তার বইতে বলছে একটা রিসার্চ পেপারের ইন্ট্রোডাকশনে মোটা দাগে 6টা এলিমেন্ট থাকবে। একটা রিসার্চ পেপারের ইন্ট্রোডাকশনে 6টা এলিমেন্ট থাকবে, 6টা, ঠিক আছে। এই 6টা এলিমেন্ট কি, প্রথমেই বললো এই যে এলিমেন্ট ওয়ান। এলিমেন্ট ওয়ান কি, আমার মাউসটা একটু সমস্যা করতেছে, সরি। এই এলিমেন্ট ওয়ান হচ্ছে, ও আচ্ছা, আপনারা তো স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছেন, মাউসটা ছেড়ে দিচ্ছে শুধু। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে যে এলিমেন্ট ওয়ানে বলছে যে দ্য রাইটার ফার্স্ট হ্যাজ টু স্টেট দ্য ব্রড থিম অর টপিক অফ দ্য স্টাডি। বললো যে গবেষককে প্রথমেই সে যেই টপিকে কাজ করতেছে বা যে থিমে কাজ করতেছে সেইটার বর্ণনা বা সেইটার ডিটেলিংটা দেওয়া লাগবে। মানে এক কথায় বললে গবেষককে শুরুতেই সে যেটা নিয়ে কাজ করছে সেটাকে পরিচয় করে দেওয়া লাগবে। গবেষককে শুরুতেই সে যেটা নিয়ে কাজ করছে সেটাকে পরিচয় করিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে। আমি একটু মাউসটা একটু চেঞ্জ করে দিই, দেখি ঠিক হয় কিনা। আচ্ছা, এটা নিয়ে পরিচয় করে দেওয়া লাগবে, যেমন আচ্ছা যেমনটা আমরা প্র্যাকটিক্যাল পেপার গুলা থেকে দেখি, ঠিক আছে। একটা একটা করে পেপার দেখি, এক একটা ব্যাকগ্রাউন্ড, এক একটা পেপার ইজিলি বুঝবেন। যেমন স্ক্রিনে আপনার একটা পেপার দেখতে পাচ্ছেন যে সেফগার্ডিং সাইবার স্পেস, ইনহ্যান্সিং ম্যালিসিয়াস ওয়েবসাইট ডিটেকশন উইথ পিএসও। মানে কোনো একটা মেথডের মাধ্যমে ফিশিং যে ওয়েবসাইটগুলো, খারাপ যে ওয়েবসাইটগুলো যেগুলো আমাদের তথ্য চুরি চুরি করে, কোনো একটা মেথডের মাধ্যমে আমরা যে ওয়েবসাইটগুলো আমাদের তথ্য চুরি করে সেই ওয়েবসাইটগুলোকে আমরা ডিটেক্ট করব, এবং এইটাই হচ্ছে এই গবেষণার টাইটেল। যে সে একটা মেথড আবিষ্কার করবো, যে এই মেথড আবিষ্কার করলে আমরা বুঝতে পারবো যে ফিশিং লিঙ্ক কোনগুলা, মানে সাইবার স্পেসকে যেন সেফ করতে হয়, এরকম একটা শিরোনাম, ওকে। আচ্ছা, এখন কথা হলো যে এই যে সাইবার স্পেসটা আসলে কি, এটা হয়তো অনেকে জানি না। তাহলে সাইবার স্পেস আসলে কি, এটা নিয়ে এখানে 2-4 লাইন থাকতে পারে। বা এই যে ম্যালেসিয়াস ওয়েবসাইট, এই যে কিওয়ার্ডটা, এখানে কয়েকটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে ম্যালেসিয়াস ওয়েবসাইট, একটা হলো সাইবার স্পেস। তাহলে শুরুতেই হয়তো সাইবার স্পেস সম্পর্কে কমন কিছু লাইন থাকবে, মানে ব্রড থিম সম্পর্কে, হ্যাঁ। শুরুতে হয়তো এই লাইনটা এরকম হবে যে বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই যাচ্ছে, ফলে অনলাইনে বা সাইবার স্পেসে নিরাপত্তা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এরকম একটা বাক্য দিয়ে শুরু হবে, মানে যে কোনো একটা বক্তব্য তো আমরা আসলে শুরুতে একটা ভূমিকা দিই, তাই না। ঠিক তেমনই এই পেপারের ইন্ট্রোডাকশনটা যদি আপনি পড়েন, আমি অলরেডি কালার করে রাখছি আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা এলিমেন্ট গুলো মিলাই পড়তে পারেন। দেখেন এখানে এই যে সবুজ কালারটা যদি খেয়াল করেন বাম দিকে, আপনাদের এখানে ছোট দেখা যাচ্ছে যদিও, বললো যে এই যে বর্তমান ইন্টারনেট ইউজার বাড়তেছে এবং অনলাইন বিজনেসও বাড়তেছে, কিন্তু অনলাইন বিজনেস বাড়লেও মানুষের মধ্যে সচেতনতা কম, এজন্য অনেক মানুষ আসলে এই যে বিভিন্ন ওয়েবসাইটের, ফিশিং ওয়েবসাইটের ভিকটিম হচ্ছেন। তাহলে এটা একটা ইনিশিয়াল ইন্ট্রো দিল, বা বিষয়টার সাথে আমরা একটু পরিচিত হলাম, ঠিক আছে, যে কি আর কি, এটা কি জাস্ট এটা আমাদের ক্লিয়ার করলো। আমরা আরেকটা আর্টিকেলে যাই। দেখেন টাইট, মানে খুব ভালো মতো খেয়াল করেন, দ্য নলেজ অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস অফ কমিউনিটি পিপল অফ ডেঙ্গু ফিভার ইন সেন্ট্রাল নেপাল। গত গত ক্লাসে এই আর্টিকেলটা দেখাছিলাম।
আচ্ছা, এখানে আমাদের মেইন থিম বা মেইন টপিক কি? যে কোনো কেউ দেখলে বুঝবেন এখানে আমাদের মেইন টপিক হচ্ছে ডেঙ্গু, মানে আমরা ডেঙ্গু নিয়ে কাজ কাজ করতেছি। তাহলে ইন্ট্রোডাকশনে এলিমেন্ট ওয়ানে কি থাকবে? এলিমেন্ট ওয়ানে থাকবে ডেঙ্গুর পরিচয়। আপনি তো বলতে পারেন ভাই ডেঙ্গুর পরিচয় সবাই জানে, সবাই জানলেও রিসার্চ আর্টিকেলের ম্যানার হচ্ছে আপনি শুরুতে আপনার টপিকটাকে আপনার যে ওয়াইড অডিয়েন্স আছে তার সাথে পরিচয় করে দিবেন। এখন দেখেন ডেঙ্গু নিয়ে আপনারা যদি অনলাইনে যদি 1,000 আর্টিকেল পান, দেখবেন যে অলমোস্ট সব আর্টিকেলেই শুরুতে ডেঙ্গুর যে পরিচয় সেটা, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, অমুক অমুক মশা দ্বারা ছড়ায়, এরকম কিছু কমন লাইন 2 লাইন বা 3 লাইন দিয়ে শুরু হবে। তাহলে শুরুতেই দেখেন ব্রড টপিকটাকে আমাদের কাছে পরিচয় করে দিচ্ছে, শুরুতেই ব্রড টপিকটাকে আমাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। এটা আরেকটা এটা হচ্ছে একটা হেলথ ব্যাকগ্রাউন্ডের পেপার। আগেটা যেটা দেখাচ্ছি ওটা হয়তো ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের পেপার। হ্যাঁ, আরেকটা পেপার দেখেন টেক্সটাইল বা যারা ক্লাইমেট নিয়ে কাজ করেন বা সিমিলার ব্যাকগ্রাউন্ড লাইফ সায়েন্স নিয়ে যারা কাজ করেন, এই যে ক্যাটালাইটিক পাইলোরাইসিস অফ প্লাস্টিক ওয়াস্ট। আচ্ছা, এটা হচ্ছে কি, এই শিরোনামটা হচ্ছে যে ধরেন এই যে মানে প্লাস্টিক বর্জ্যকে কোন একটা প্রসেসের মাধ্যমে মেবি গলিয়ে তেল বা ইত্যাদি ইত্যাদি তৈরি করা, এরকম একটা টাইটেল, ঠিক আছে? মানে যে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য আছে সেগুলাকে পাইলোরাইসিস একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা হয়তো বিভিন্ন তেল খনিজ উপাদান ইত্যাদি ইত্যাদি পাবো, এরকম একটা পেপার। এখন ধরেন এই পেপারটা যার ব্যাকগ্রাউন্ডে সে জানে যে পাইলোরাইসিস মানে কি, সে সে জানে। আমি জানি? আমি তো জানি না। বা আসলে প্লাস্টিক ওয়াস্ট কি, বা প্লাস্টিক ওয়াস্ট ওয়াস্ট যে আসলে বর্তমান বিশ্বে আছে সেটা যে চিত্রটা, এটা কিন্তু আমরা অনেকে জানি না। অন্য ব্যাকগ্রাউন্ডে সবাই তো জানি না, তাই না? তাহলে এই আর্টিকেলে আমরা যদি খেয়াল করি মূল টপিক কি, পাইলোরাইসিস অফ প্লাস্টিক ওয়াস্ট। মানে পাইলোরাইসিস একটা টপিক বা প্লাস্টিক ওয়াস্ট। কেউ যদি বলে ভাই আপনি কি নিয়ে কাজ করেন, আমরা রিপ্লাই দিব আমরা প্লাস্টিক ওয়াস্ট নিয়ে কাজ করি, বা আমরা প্লাস্টিক ওয়াস্টের পাইলোরাইসিস নিয়ে কাজ করি, আমরা তো এটাই রিপ্লাই রিপ্লাই দেবো। তাহলে এই পেপারের ইন্ট্রোডাকশনটা শুরু হবে কি দিয়ে? এই পেপারের ইন্ট্রোডাকশনটা শুরু হবে, দেখেন এই যে প্রথম লাইনে হচ্ছে প্লাস্টিক ওয়াস্ট সম্পর্কে কমন লাইন, যে বর্তমান বিশ্বে প্লাস্টিক ওয়াস্ট বেড়েই চলছে। বিশেষ করে হিউম্যান পপুলেশন যেমন বাড়তেছে, ইকোনমিক গ্রোথ বাড়তেছে, আরবানাইজেশন বাড়তেছে, এট দ্য সেম টাইম প্লাস্টিকের দূষণটাও কিন্তু বাড়তেছে, ঠিক আছে? এরপর দেখেন এই যে দেখছেন মানে প্লাস্টিক সম্পর্কে সে একটা বর্ণনা দিল, অর্থাৎ ব্রড টপিক, যেটা ব্রড টপিকের সাথে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিল। আমরা কি বুঝতেছি? একটু চ্যাট বক্সে দু একজন জানাবেন বা থামস দিয়ে জানাবেন যে আমরা মানে এলিমেন্ট বাই এলিমেন্ট বুঝতেছি কিনা, যে এই নমুনা আর্টিকেল গুলো আমরা দেখছি। অনেক কথা বলবেন ভাই আমার ব্যাকগ্রাউন্ড আসেনি কেন, আপনি দুটো পেপার দেখালেন, লাইফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা হেলথ। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে আপনি বুঝলেই হবে। ঠিক আছে, এখন এগুলো এই তথ্যগুলো কোথায় পাবেন সেটা তো আমরা ক্লাস শেষে দেখাবো। ওকে, আমরা আরেকটা আর্টিকেলে যাই। এটা সেটা কোভিড নিয়ে পেপার, পেপারটা আমি মাঝে মাঝে দেখাই, যে কোভিড-19 সময় যারা ফেরিওয়ালা তারা যে আসলে খাদ্য সংকটে ভুগতো, এটা নিয়ে একটা পেপার। তো এখানে এই আর্টিকেলের ক্ষেত্রে কি ফুড ইনসিকিউরিটি একটা টপিক আর কোভিড একটা টপিক। আপনারা দেখবেন যে কোভিড রিলেটেড যে কোনো আর্টিকেলে শুরুতেই কোভিড এর পরিচয়টা থাকে। কোভিড রিলেটেড যে কোনো আর্টিকেলে দেখবেন এই যে কোভিড কই কই থেকে আসছে, কোথা থেকে ছড়াইছে, এই কমন লাইনগুলা থাকে। অর্থাৎ প্রথমেই সে কোভিডকে পরিচয় করাই দিছে। এরপর আর লাইনগুলো হয়তো এরকম হবে যে বর্তমান বিশ্বে চরম খাদ্য সংকট চলতেছে, তো ফেরিওয়ালারাও তার ব্যতিক্রম নয়। এরপর আস্তে আস্তে এই দিকে আমরা যাব, ঠিক আছে? তো দেখেন শুরুতেই কোভিডকে পরিচয় করিয়ে দিছে। তাহলে আমরা এরকম দেখাইলে এরকম শত আর্টিকেল দেখানো যাবে, সব আর্টিকেল দেখানো আমাদের উদ্দেশ্য নয়। এই যে এটা আরেকটা আর্টিকেল, যারা এগ্রিকালচারে আছেন, যে কোনো একটা কীট পতঙ্গ সেটা আসলে ফসলি জমিতে কি প্রভাব। এখন এই কীট পতঙ্গের যে নামটা দেখেন, এই যে পপিলিয়া জাপোনিকা, এটা তো আমি আপনি বা ওয়ার্ল্ডের সব রিডার জানে যে এই এই কীট পতঙ্গটা কি, জানে না। তাহলে আপনার কাদের ইন্ট্রোডাকশনের প্রথমেই এই যে কীট পতঙ্গ যেটা বৈজ্ঞানিক নাম এটা, সেইটার নামটা বা সেইটার আসলে উৎপত্তিটা আপনি এখানে দিয়ে দিলেন। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এতগুলা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য এটা আমাদের মনে যেন গেঁথে যায়। এলিমেন্ট ওয়ানে আপনারা যেটা করবেন, বিষয়টাকে পরিচয় করে দিবেন। যেমন যারা কলা অনুষদের আছেন আপনি ওটা একটু হিস্ট্রি টানতে টানতে পারেন, যেমন আমরা হয়তো যেটা বললাম মুক্তিযুদ্ধের প্রবাসী সরকারের ইতিহাস নিয়ে গবেষণা করতেছি, তাহলে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটু টান দেই। 47 থেকে একটু আমরা 10-15 লাইনে আমাদের মুক্তিযুদ্ধটাকে একটু ছোট করে বর্ণনা করে দিই। তাহলে যিনি রিডার তিনি আসলে বুঝতে পারবে যে আসলে মুক্তিযুদ্ধটা আসলে কি। ঠিক আছে, তাহলে আমরা এলিমেন্ট ওয়ান, আমি মনে করি না, না বুঝার কোনো কারণ নাই। কারণ এলিমেন্ট ওয়ানটা হচ্ছে খুবই ইজি, ব্রড টপিক। ব্রড টপিককে আপনি রিডারের সাথে পরিচয় করে দেবেন। এবং এই এলিমেন্ট ওয়ানটা ইন্ট্রোডাকশনের যে 6টা এলিমেন্ট তার মধ্যে এই একটা এলিমেন্ট এআই দিয়ে করা যায়। আপনি যদি আপনার শিরোনাম চ্যাট জিপিটিকে দিয়ে বলেন যে আপনাকে ইন্ট্রোডাকশন লিখে দিতে, আমরা দেখাবো এগুলো।
সে এলিমেন্ট ওয়ানটা লিখে দিতে পারবে, যেহেতু এলিমেন্ট ওয়ান বেশিরভাগ ক্ষেত্রে কমন নলেজ হয়, এলিমেন্ট ওয়ানে কিন্তু রেফারেন্স কম লাগে বা লাগে না। যেমন আমরা যদি বলি যে প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বে খুব মহামারী আকার ধারণ করেছে, যার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে, এই লাইনটা কিন্তু কমন, রেফারেন্স না করলে চলবে। তো এলিমেন্ট ওয়ানটা এমনি ইজি, এটা এআই দিয়েও লেখা যায়। এই ইন্ট্রোডাকশনের এই একটা এলিমেন্টই এআই দিয়ে লেখা যায়, অন্যগুলো আবার এআই দিয়ে লেখা যায় না। আশা করি আমরা এলিমেন্ট ওয়ান বুঝতে পারছি। বেশি উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন বুঝতে পারি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এলিমেন্ট টু। যে এলিমেন্ট টু, এলিমেন্ট টু কি আমি এক এক কথায় বলে দিই। আচ্ছা, ও আরেকটা জিনিস বলতে খেয়াল নাই, আমরা যারা রিসার্চ প্রপোজাল লিখি, প্রপোজাল নিয়ে আমাদের আলাদা ক্লাসও আছে। সেই প্রপোজালে দেখবেন যে যে কোনো রিসার্চ প্রপোজালের প্রথমে থাকে ব্যাক, মানে প্রথমে টাইটেল, পরে ইন্ট্রোডাকশন, আর ইন্ট্রোডাকশনের অধীনে থাকে ব্যাকগ্রাউন্ড, প্রবলেম স্টেটমেন্ট, রেশনাল, রিসার্চ অবজেক্টিভ, এরকম থাকে। যারা প্রপোজাল লিখছেন তারা জানেন যে রিসার্চ প্রপোজাল লিখতে গেলে এই এই এলিমেন্ট গুলা থাকে ইন্ট্রোডাকশনের: ব্যাকগ্রাউন্ড, প্রবলেম স্টেটমেন্ট, রেশনাল, অবজেক্টিভ। তো এই যে আমরা এলিমেন্ট ওয়ান পড়ছি, এটাকেই বলে ব্যাকগ্রাউন্ড। যারা থিসিস করতেছেন বা প্রপোজাল লিখতেছেন, এখানে আমরা যে এলিমেন্ট ওয়ান পড়ছি এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি। ওকে, আচ্ছা, দুই নাম্বার এলিমেন্ট যেটা, দুই নাম্বার এলিমেন্ট এখানে বলছে যে ব্রড থিম সম্পর্কে বলা হয়ে গেলে এরপর গবেষক বলবে, এই গবেষণাটির গুরুত্ব সহকারেও বলবে এবং সমস্যাটা বিবৃত করবে। মানে এলিমেন্ট টুতে গবেষক এই গবেষণার ইম্পর্টেন্সটা রিডারকে বুঝাবে, গবেষক এই গবেষণার ইম্পর্টেন্সটা রিডারকে বুঝাবে। অর্থাৎ এখানে বলছে যে হোয়াই শুড এনিওয়ান গিভ এ ড্যাম অ্যাবাউট দিস আর্টিকেল, কেন আসলে মানুষ এই আর্টিকেলটা পড়বে। মানে প্রথমে তো আপনি বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা বললেন, পাইলোরাইসিস বা প্লাস্টিক দূষণ নিয়ে কমন কিছু লাইন আপনি বললেন, বা সাইবার স্পেস যে একটা সমস্যা সেটা নিয়ে কিছু কমন লাইন বললেন, কিন্তু পরের এলিমেন্টটা হচ্ছে কেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ। মানে একজন রিডার কেন এই আর্টিকেলটা পড়বে, বা কেন আপনি মনে করতেছেন এই প্লাস্টিক দূষণের পাইলোরাইসিস করাটা গুরুত্বপূর্ণ, কেন আপনি মনে করতেছেন যে ডেঙ্গু নিয়ে রিসার্চ করাটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই পার্টটাকে আমরা বলি প্রবলেম স্টেটমেন্ট, মানে সমস্যাকে বিবৃত করা। মানে আমরা যে সমস্যা নিয়ে গবেষণা করতেছি, রিসার্চ মানে আসলে একটা প্রবলেম, তা আমরা যে সমস্যা বা প্রবলেমটা সলভিং করতে চাই বা সমস্যা নিয়ে গবেষণা করতেছি, সেইটার গুরুত্বটা বা সেইটাকে উপস্থাপন করা, এটা হচ্ছে এলিমেন্ট টু। মানে এলিমেন্ট টুতে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত যুক্তির মাধ্যমে আমাদের গবেষণাটি যে আসলেই গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমরা তুলে ধরবো এলিমেন্ট টুতে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, তাহলে বুঝবেন। যেমন আমরা ডেঙ্গুর উদাহরণটাতে ছিলাম। ওকে, প্রথমে ডেঙ্গুর পরিচয়, ডেঙ্গু আসছে কই থেকে, ডেঙ্গুর পরিচয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে এলিমেন্ট ওয়ান। আচ্ছা, এলিমেন্ট ওয়ান গেল। এলিমেন্ট টু খেয়াল করেন, এলিমেন্ট টু খেয়াল করেন। এই যে বললো যে নেপালে প্রথম ডেঙ্গু ধরা পড়ছে 2004 সালে। আপনারা লাইন জাস্ট শুনলে হবে, আমি যেটা বলছি। নেপালে ডেঙ্গু ধরা পড়ছে 2004 সালে। এরপর ডেঙ্গুর 4টা ভ্যারিয়েন্ট 2006 সালে ছড়াই গেছে। তারপর 6 সালে আবার নেপালে ডেঙ্গুটা মহামারীর মতো হয়ে গেছে। এরপর দেখেন এই যে ডেঙ্গুর যে বিভিন্ন ডেটা, হ্যাঁ, এই যে এখানে ডেঙ্গুর বিভিন্ন ডেটা দেওয়া আছে, 2018 পর্যন্ত কত মানুষ আক্রান্ত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই যে ডেঙ্গুদের নেপালের কি পরিমাণ খরচ হচ্ছে, ক্ষতি হচ্ছে, সেগুলো এখানে তুলে ধরছে। তার মানে এটাকে বলে প্রবলেম স্টেটমেন্ট, মানে সমস্যাটাকে বিবৃত করা। আপনি যে সমস্যা নিয়ে কাজ করতেছেন, এই সমস্যাটাকে ভালো করে তুলে ধরা। আচ্ছা, আরো আরো আছে, দেখেন আমরা প্রত্যেকটা উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবো। যেমন এই যে কোভিড-19 এর কারণে যারা ফেরিওয়ালা, তারা কি খাদ্য সংকট আছে, আমরা সেটা নিয়ে গবেষণা করব। এলিমেন্ট ওয়ানে আমরা কোভিডকে পরিচয় করে দিছি, তাহলে এলিমেন্ট টুতে কি হবে? এলিমেন্ট টুতে হবে ফুড ইনসিকিউরিটিতে যে আসলেই ফেরিওয়ালারা ভুগতেছে, সেটা তো আমার প্রমাণ করতে হবে। প্রমাণ না করলে আমি এটা নিয়ে রিসার্চ করতেছি কেন? তাহলে আমরা এলিমেন্ট টুতে হলো এই কোভিড এর কারণে ফুড ইনসিকিউরিটিতে যে সব মানুষ ভুগতেছে বা বিশেষ করে ফেরিওয়ালারা ভুগতেছে, এইটা আমরা এলিমেন্ট টুতে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সমস্যা, যেটা এই যে ফুড ইনসিকিউরিটি, সেটাকে আমরা বিবৃত করব, বর্ণনা করব। এখন যদি আপনি এই আর্টিকেলটা পড়তে যান, এই লাইনগুলো আমি জাস্ট মানে পড়ে শোনাচ্ছি না, কিন্তু দেখবেন লেখা আছে যে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বলতেছে যে এই কোভিড এর কারণে অনেক মানুষ চাকরি হারা হবে। আর তারপর অক্সফাম বা ইউএন ফুড প্রোগ্রাম, তারা বলল যে এই কোভিড এর কারণে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে, অনেক মানুষ তারা আসলে না না খেয়ে থাকতে হবে। এর এখানে একটা রেফারেন্স দেওয়া আছে। এই যে অক্সফার্ম আরো বলতেছে যে প্রায়
ডেইলি হচ্ছে যে প্রায় 1,20,000 মানুষ হুমকিতে আছে ডেইলি এই কোভিড এর কারণে, খাদ্য সংকটে। তারপর দেখেন এই যে এখানে অসংখ্য রেফারেন্স আছে আর কি, ঠিক আছে? এই যে মানে কোভিড এর কারণে যে আসলেই খাদ্য শৃঙ্খলের সমস্যা হচ্ছে, এটা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে ওনারা এটা নিয়ে আসছে এই আর্টিকেলে। এটাকে বলে সমস্যাটাকে বিবৃত করা। আমরা যদি ওই আর্টিকেলটাতেও যাই, দেখেন এই যে যেমন এটা ছিল কি যে পাইলোরাইসিস অফ প্লাস্টিক ওয়াস্ট, মানে প্লাস্টিক ওয়াস্টকে আমরা কোনো একটা পদ্ধতির মাধ্যমে তেল ইত্যাদি ইত্যাদি বানাবো। তো এই বানাইলে কি সুবিধা হবে, গুরুত্বটা কি, বা এই যে সমস্যাটা বর্তমানে যে প্লাস্টিক ওয়াস্ট যে সমস্যা, সেই সমস্যাটা আপনি এখানে তুলে ধরতে হবে। যেমন এখানে বলছে যে এই যে বর্তমানে এই যে হলুদ কালার, খেয়াল খেয়াল করেন, আপনাদের স্ক্রিনে হয়তো একটু বড় দেখাচ্ছে, হলুদ কালার খেয়াল করেন। এই যে বললো যে প্লাস্টিক ওয়াস্ট সেগুলা হচ্ছে আমাদের পরিবেশের সাথে মিশে গিয়ে বিভিন্ন কীট পতঙ্গ এদের এদের ক্ষতি করছে, বা বিভিন্ন ডিজিজ তৈরি তৈরি করতেছে, যে আমাদের খাবারের সাথে মিশে যাচ্ছে, খাবারের সাথে মিশে বিভিন্ন ডিজিজ তৈরি করতেছে। আবার এই যে প্লাস্টিক ওয়াস্ট, সেইটার যে রিসাইক্লিং প্রসেস সেটা অনেক খরচে, মানে আমরা যেটা পাইলোরাইসিসের মাধ্যমে করবো ওটাতে কম খরচ, মানে আমরা বলতেছি যে প্লাস্টিক ওয়াস্ট বর্তমানে আমরা যেভাবে ই করতেছি, মানে রিসাইকেল করতেছি, সেটা অনেক খরচে। আবার এই প্লাস্টিক ওয়াস্ট গুলা জমির সাথে মিশে গিয়ে আমাদের অনেক ক্ষতি করতেছে। এবং বর্তমানে র্যাপিড আরবানাইজেশন, তারপর ল্যান্ড এভেলেবিলিটি কমে যাওয়াতে তখন আর প্লাস্টিক ওয়াস্ট যে আসলে আমরা রিফিল করবো সেই জায়গাটাও কমে যাচ্ছে। ঠিক 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 আছে। এবং এরপর লিখলো যে পাইলোরাইসিসটা হচ্ছে, এখন দেখেন এই লাইনটা যেটা বললো যে পাইলোরাইসিস হচ্ছে এটা একটা সমাধান। তার মানে দেখেন সে সমস্যাটা বিবৃত করছে এবং গবেষণার গুরুত্বটা কিন্তু তুলে ধরলো। এটা পারফেক্ট উদাহরণ যে সে সমস্যাটা বিবৃত করছে, আবার শেষে এক লাইনে কিন্তু হ্যাঁ আমার আমার এই সলিউশনটাই রিয়েল ভালো সলিউশন। এটা হলো এলিমেন্ট 2। এখন দেখেন আপনি তো বলতে পারেন ভাই, কেন এখানে চাইলে কি উনি বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণের কারণে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটার কিছু ডেটা দিতে পারতো না? পারতো, এবং দিলে খুব পারফেক্ট হতো। মানে এটা যদি আমি লিখতাম এই পেপারটা, আমি এখানে ধরেন বলতাম যে বিশ্ব অমুক সংস্থার মতে প্লাস্টিকের কারণে আমাদের খাদ্যে এই পরিমাণ ভেজাল ঢুকতেছে, বা প্লাস্টিকের কারণে যে পরিমাণ ভেজাল ঢুকতেছে তার কারণে আমাদের এই পরিমাণ মেডিকেল ভর্তুকি বা এক্সপেন্স লাগতেছে। আপনি যত এখানে পরিসংখ্যান দেবেন, ডেটা দেবেন, তত আপনার পেপারটা আরেকটু স্ট্রং হবে। আপনি এটাই মাথায় রাখতে হবে, আমি সমস্যাটাকে বিবৃত করতেছি, তাহলে আমি যত ধরনের উদাহরণ দেওয়া যায়, উনিও কিন্তু 2-3টা উদাহরণ দিছে, আপনি আরো কিছু ডেটা দেন, আপনার পেপার আরো স্ট্রং হবে। যারা এখানে ইঞ্জিনিয়ারিং পিউর সায়েন্স আছে তারা তারা যেটা করে তারা একটু ডেটা দেয় বেশি। আর যারা একটু আমরা সোশ্যাল সায়েন্স, আমরা তুলনামূলক ডেটাটা কম দিই, কিন্তু স্টিল আমরা লাইনগুলো এভাবে লিখি যেন গুরুত্বটা বোঝা যায় আর কি, মানে টপিকের গুরুত্বটা যেন বোঝা যায়। আচ্ছা, আমরা আরেকটা আর্টিকেলে ছিলাম, খেয়াল করেন আমি এই যে কালা কালা করে রাখছি আপনাদের সুবিধার জন্য, এই যে সেফ গার্ডিং সাইবার স্পেস যে আর্টিকেলটা। দেখেন প্রথমে আমরা সাইবার স্পেস নিয়ে কমন 2-3টা লাইন লিখলাম, বা সাইবার স্পেসকে পরিচয় করিয়ে দিলাম। এরপর খেয়াল করেন এখানে বলতেছে যে বর্তমান বিশ্বে নানান ধরনের ভাইরাস আছে যেটার মাধ্যমে একটা ওয়েবসাইটকে অ্যাটাক দেওয়া সম্ভব, এবং অনেকেই আছে আমরা বুঝতে পারি না যে এই অ্যাটাক গুলা কই থেকে আসে, বা বিভিন্ন লিংক দেখে আমরা বুঝতে পারি না যে এই লিঙ্কটা আসলে কতটা ট্রাস্টেড। এবং দেখেন এখানে খুব সুন্দর মতো এই যে যে আপনি নীল কালারের লেখাগুলা পড়েন, এই যেখানে বলছে যে বিশেষ করে ইন্ডিভিজুয়ালি যারা আমরা ইউজার, যারা আমরা অতটা লিটারেট না অনলাইনে, তারা এরকম বিভিন্ন রিয়েল লিঙ্কের মতো দেখে মনে হয়, কিন্তু বাস্তবে সেগুলো রিয়েল লিঙ্ক না। এর কারণে ওয়ার্ল্ড ওয়াইড নানান ধরনের সাইট হ্যাক হচ্ছে, বিভিন্ন মানুষজনের সোশ্যাল সিকিউরিটি কার্ড, ক্রেডিট কার্ড এবং আরো আরো পার্সোনাল ইনফরমেশন গুলো বিভিন্ন ওয়েবসাইটে ওরা পেয়ে যাচ্ছে। এইখানে বলতে দেখেন এই যে যারা অর্ডিনারি ইউজার তাদের অনেক সর্বস্ব হারিয়ে যাচ্ছে বিভিন্ন ফিশিং এর কারণে। বুঝছেন? তার মানে এখানে দেখেন সমস্যাটার চিত্রটা তুলে ধরছে, যে এই যে আমরা তো গবেষণা করতেছি, আমরা একটা মেথড আবিষ্কার করবো যেটার মাধ্যমে ফিশিং লিংক বা ফিশিং মেইল এগুলোকে ডিটেক্ট করা যায়। তো বর্তমানে কি সমস্যাটি কি আছে? আছে। তারা এই যে বিভিন্ন লাইন দিছে এবং রেফারেন্স গুলো দিয়ে দিছে, মানে বিভিন্ন জনের রেফারেন্স দিয়ে এটাই প্রমাণ করছে যে হ্যাঁ বর্তমানে এই সমস্যাটা এক্সিস্ট করে। এবং আমি গোলাপি কালার যে এক লাইন এখানে ডিটেক্ট করছি, দেখেন লিখছে যে আমরা যে মেথডটা আবিষ্কার করব এর মাধ্যমে হবে কি, এর মাধ্যমে ইন্টারনেট ইউজাররা তারা ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে একটা সেফ গার্ড পাবে। তাহলে আপনার কথাটা কি মিলছে যে তারা এখানে সমস্যাটাকে বিবৃত করে এক লাইনে আবার গবেষণার গুরুত্বটাও লিখে লিখে দিয়েছেন? এখন আমি আবারও বলি, এরা এভাবে লিখছে বলে আপনার এভাবে লিখতে হবে তা নয়, কিন্তু আমরা বলছি যে আমরা যদি এলিমেন্ট গুলো বুঝে বুঝে শিখতে পারি, তাহলে আমরা কিন্তু অলমোস্ট কাছাকাছি করে ফেলতে পারবো।
আপনি সমস্যা নিয়ে কাজ করতেছেন, 11.2-তে সমস্যাটা যে আসলে এক্সিস্ট করে এটার প্রমাণটা আপনার দেওয়া লাগবে। মানে প্রমাণ কেমনে দিবেন? এই যে অন্যান্য রেফারেন্স থেকে আমরা সমস্যাটা এখানে কি করতেছি, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে এই গেল আমাদের এলিমেন্ট টু। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা যেহেতু মাল্টিপল উদাহরণ দিচ্ছি এবং বারবার বলছি, আমার ধারণা আপনাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, যেমন এই আর্টিকেলে দেখবেন যে এত এত মিলিয়ন মানুষ খাদ্য অভাবে মারা যাচ্ছে, এত মিলিয়ন মানুষ চাকরি হারাচ্ছে, যারা ফেরিওয়ালা তারাও তাদেরও অবস্থা তো ভালো ভালো নেই। এই যে ফুড সাপ্লাইতে খারাপ প্রভাব পড়ছে, মানে বিভিন্ন রেফারেন্স দিয়ে, এই যে আরবান হাউস হোল্ড 42%, রুরাল এলাকায় 15% মানুষ এই যে ফুড ইনসিকিউরিটিতে ভুগতেছে। এইরকম যে বিভিন্ন লাইন, সেই লাইনগুলো আমরা রেফারেন্স দিয়ে দিয়ে বিভিন্ন আর্টিকেল থেকে আনবো। কিভাবে আনবো সেটা তো আমি বলবো। তাহলে এই গেল আমাদের এলিমেন্ট টু। খুবই গুরুত্বপূর্ণ এই এলিমেন্ট টুকেই রিসার্চ প্রপোজালের ভাষায় বলে প্রবলেম স্টেটমেন্ট। এই এলিমেন্ট টুকেই থিসিসের ভাষায় বলে প্রবলেম স্টেটমেন্ট, সমস্যাটাকে বিবৃত করা। এটা আপনি থিসিসে আমরা অনেক বড় দিই, প্রপোজালেও অনেক বড় দিই, কিন্তু আর্টিকেলে আমরা হয়তো একটা প্যারা লিখি বা সর্বোচ্চ দুইটা প্যারা। ওকে, এইবার আসেন 3 নাম্বার এলিমেন্ট। 3 নাম্বার এলিমেন্টটা গুরুত্বপূর্ণ, তবে আগে আমাদের কথা শুনতে হবে। গুরুত্বপূর্ণ হলো, এই যে এখানে একটা কথা বললো, দা অথর নেক্সট সামারাইজেস দ্য অ্যাভেলেবল লিটারেচার, বললো যে এরপর গবেষক যেটা করবে, এই বিষয়ে যে যে কাজগুলো হয়ে গেছে সেই কাজগুলোকে উনি উল্লেখ করবে। যেমন আমি পাইলোরাইসিসের মাধ্যমে প্লাস্টিক ওয়াশকে আমি কিছু একটা করতে চাই, তা আমার আগে কারা কারা কাজ করছে তাদের কাজগুলো বা কাজগুলোর ধরনকে উল্লেখ করা, এটা হচ্ছে এলিমেন্ট থ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্ট থ্রি। তো খুব সূক্ষ্মভাবে মাথা মাথা মাথায় রাখেন, আমাদের আগামী ক্লাসের নাম হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানেও কিন্তু আপনার গবেষণার সাথে রিলেটেড যত আর্টিকেল লিটারেচার আছে সেগুলাকে রিভিউ করা। তো বর্তমানে যে স্টাইলে যে পেপার গুলা, এগুলা ইমরাদ ফরম্যাট ফলো করে। ইমরাদ মানে যারা এখানে সায়েন্সে আছেন, ইঞ্জিনিয়ারিং এ আছেন, লাইফ সায়েন্সে আছেন, এগ্রিকালচার আছেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড গুলা বেশিরভাগ জার্নাল IMRAD, এটাকে বলে ইমরাদ ফরম্যাট। ইমরাদ ফরম্যাট মানে হচ্ছে ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন। এই মেথডটা ফলো করে বেশিরভাগ জার্নাল, মানে ইন্ট্রোডাকশনের পরেই মেথোডোলজিতে লাভ লাভ দেয়। কিন্তু অন্য যারা ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল সায়েন্স, বিজনেস, কলা, তারা কিন্তু ইমরাদ না, তারা হলো যে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, তারপর মেথোডোলজি। তার মানে কোনো কোনো ব্যাকগ্রাউন্ডে এখন লিটারেচার রিভিউ নামক অধ্যায়টা থাকে না। আবার আবার বলছি, কোনো কোনো ব্যাকগ্রাউন্ডে লিটারেচার রিভিউ নামক অধ্যায়টা ইদানিং জার্নালগুলোতে থাকে না। তাহলে প্রশ্ন হলো লিটারেচার রিভিউ কোথায় যায়? উত্তর হচ্ছে এই যে এলিমেন্ট থ্রি। এলিমেন্ট থ্রি এর মধ্যে লিটারেচার রিভিউ ছোট করে ঢুকে যায়। নাকি আমার কথা কথা বুঝছেন? তার মানে যদি আমরা লিটারেচার রিভিউ নামক আলাদা পার্ট করি, তাহলে ইন্ট্রোডাকশনে এলিমেন্ট থ্রি দেওয়ার দরকার নেই। আবার বলি, যদি লিটারেচার রিভিউ নামে আলাদা একটা অধ্যায় আমি করি, তাহলে সাধারণত এলিমেন্ট থ্রি এটা লাগবে না। কিন্তু যেহেতু বেশিরভাগ ব্যাকগ্রাউন্ডে এখন লিটারেচার রিভিউ নামক অধ্যায়টা থাকে না, তো ওরা হচ্ছে ইন্ট্রোডাকশনেই এটা ঢুকাই দিছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এটা মানে কি, যে অথরকে হচ্ছে রিলেভেন্ট যে যে কাজগুলো হয়েছে, আপনি তো কাজ করতেছেন, আপনিও যেমন আপনি সাইবার স্পেসে সেফটির জন্য আপনি একটা মেথড আবিষ্কার করতেছেন, তা আরো আরো বিভিন্ন গবেষক এটা নিয়ে অলরেডি গবেষণা করছে না, তাদের কাজগুলোকে উল্লেখ করা, এটাকে বলে এলিমেন্ট থ্রি। ওকে, আমরা দেখি যে এখানে এলিমেন্ট থ্রি কোথায়। আচ্ছা, আমি আজকের ক্লাসের জন্য যে দুইটা আর্টিকেল আপনাদেরকে দিয়ে দেব, সেই দুইটা আর্টিকেলের আবার একটা বর্ণনামূলক ওয়ার্ড ফাইল আমি তৈরি করছি AI দিয়ে। বর্ণনামূলক ওয়ার্ড ফাইল মানে এই যে প্লাস্টিক ওয়াস্ট নামে যে পেপারটা, এই প্লাস্টিক ওয়াস্টের এই যে এলিমেন্ট ওয়ান, এই যে এলিমেন্ট ওয়ান, মানে এটা একদম পেপার থেকে আর কি লাইন গুলা। এলিমেন্ট ওয়ান, এলিমেন্ট টু কি ছিল, এই যে প্লাস্টিক ওয়াস্টের গুরুত্ব, প্লাস্টিক ওয়াস্ট ওয়ার্ল্ড ওয়াইড চিত্র। এই যে এলিমেন্ট থ্রি, বিভিন্ন আর্টিকেলের সামারি। ওই আর্টিকেল মানে এগুলো ওই আর্টিকেল থেকে নেওয়া, এটা আমার বানানো না। যেমন দেখেন এই যে এলিমেন্ট থ্রিটা দেখেন, এলিমেন্ট থ্রি, আমি এই ফাইলটাও দিয়ে দেবো। এগুলার করার উদ্দেশ্য হলো আপনাদেরকে বিষয়টা যেন ইজিলি খাওয়ানো যায়। এখন কারো কাছে এটা বিরক্তি লাগতে পারে, কিন্তু এটা খুব দরকার। কেউ কেউ বলছেন ভাই এটা আমাদের জন্য খুব দরকার। ওকে, দেখেন এই যে এখানে যে গোলাপি কালারের যে লাইনগুলা খেয়াল করেন, ইজিলি দেখে বোঝা যায় না এটা এলিমেন্ট থ্রি? ইজিলি, এই যে সেভারাল স্টাডি, বিভিন্ন গবেষণা অলরেডি হয়েছে এই এই টপিক। যেমন আমরা পাইলোরাইসিসের মাধ্যমে প্লাস্টিককে লিকুইড বানাতে চাই, আরো আরো গবেষণাও এই বিষয়ে হয়েছে। কি হয়েছে, এই যে উমিচি অ্যাটল, তিনি পাইলোরাইসিস অফ পলিথিন নিয়ে একটা গবেষণা করেছেন। তারপরে যে গাছা গাছা অ্যাটল,
তিনিও পাইলোরাইসিসের মাধ্যমে মডিফাইড অমুক অমুক করেছে। মানে এখানে তারা 5-6 জন গবেষক, তারা যে ইতিমধ্যে রিলেভেন্ট কাজ করেছে সেই কাজগুলো এখানে উল্লেখ করছে। একদম ক্লিয়ারলি বোঝা যায় যে এটা এলিমেন্ট 3, ক্লিয়ারলি বোঝা যায় এলিমেন্ট 3। আমরা যদি ফুড ইনসিকিউরিটির পেপারটাতেও যাই, আপনারা আমার কথা হলো, দেখলে আপনারা বুঝবেন কিনা যে এটা এলিমেন্ট 3। যেমন খেয়াল করেন, ফুড ইনসিকিউরিটির যে পেপারটা বললো যে এই বিষয়ে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় কাজ হয়েছে। দেখেন ইউরোপে কি কাজ হয়েছে, ইউরোপের কাজের রেফারেন্স। এই যে বললো যে এই বিষয়ে অলরেডি ইউরোপে কাজ কাজ হয়েছে, এই যে কাজের রেফারেন্স ভেতরে দেওয়া। এই বিষয়ে সাউথ এশিয়ায় কাজ হয়েছে, সাউথ এশিয়ার 2-3-4টা আর্টিকেলকে রেফারেন্স দেওয়া। এই বিষয়ে নর্থ আমেরিকায় কাজ হয়েছে, নর্থ আমেরিকার কিছু কাজকে সাইট করা। একটা জিনিস খেয়াল করছেন, ওই আর্টিকেল থেকে কোনো লাইন নেয় নাই, কিন্তু শুধু এই লাইন বলছে যে হ্যাঁ ফুড ইনসিকিউরিটি নিয়ে অলরেডি এশিয়াতে কাজ হয়েছে, ব্র্যাকেটে এশিয়াতে হয়েছে এমন 5টা আর্টিকেলকে সাইট করে ফেলছে। তার মানে কি আমরা কারো কাছ থেকে যে শুধু লাইন নিলেই তাকে রেফারেন্সিং করবো তা না। এই যে আমি উল্লেখ করতেছি যে হ্যাঁ বাংলাদেশে এই বিষয়ে কাজ হয়েছে, ব্র্যাকেটে বাংলাদেশের 3টা আর্টিকেলের রেফারেন্স দিয়ে দিলাম। আচ্ছা আমরা ওই অত ডিপে না যাই, কিন্তু এই জিনিসটা দেখে কি আমরা বুঝতেছি না যে এটা এলিমেন্ট 3? চ্যাট বক্সে জানাবেন বা একটু লাইক দেবেন আর কি, মানে থামস দেবেন। আমরা এই লাইনটা দেখে বুঝতেছি না যেটি এলিমেন্ট 3 একটা আর্টিকেল, যে হ্যাঁ অমুক অমুক কাজ আছে, অলরেডি এই এই কাজগুলো আছে। তাইলে আমি তখন প্রশ্ন করি না ক্লাস আসলে, কারণ মানে সবাই রিপ্লাই দিতে গেলে একটু লেট হয়ে যায় আর কি আমাদের। যেমন এই যে সাইবার স্পেসের পেপারটা, তাহলে এই সাইবার স্পেসের পেপারটা আসলে কি থাকবে বলেন তো? এই সাইবার স্পেসের পেপারটা থাকবে অন্যান্য গবেষকরা তারা আসলে কি কি মেথড অলরেডি করতেছে সেগুলা থাকবে। মানে আমরা তো একটা নতুন মেথড সাজেস্ট করব, কিন্তু অন্যান্য গবেষকরা তারা আসলে কি কি মেথড তারা বের বের করছে সেগুলো থাকবে। তো এই রিসার্চ পেপারে আবার লিটারেচার রিভিউ বা রিলেটেড ওয়ার্ক নামে আলাদা পার্ট আছে। তো আলাদা পার্ট আছে বলে ওরা এই পার্টটা বেশি বড় দেয় না। আমি বলছিলাম যে যদি আলাদা পার্ট থাকেই রিলেটেড ওয়ার্ক বা লিটারেচার রিভিউ নামে, তাহলে আর ইন্ট্রোডাকশনের ভিতরে ঢুকায় না। অর্থাৎ কি কি কাজ অলরেডি আছে সেই কাজগুলা কিন্তু একটা চিত্র এখানে থাকবে এলিমেন্ট 3-তে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা না দিলে রিভিউয়ার মনে করবে যে আপনি এই বিষয়ে কোনো পড়াশোনা না করে আপনি একটা আর্টিকেল লিখতে বসে গেছেন। ঠিক আছে, ফলে আমাদের মাস্ট এটা এনশিওর করতে হবে যে আমরা যে এই বিষয়ে কাজ করছি, আমি একটা মেথড সাজেস্ট করতে চাই, আমি একটা পদ্ধতি সাজেস্ট করব, আমি একটা ইনোভেশন সাজেস্ট করব, তাহলে অন্যরা যেটা করছে সেটা তুলে ধরতে হবে না? তুলে ধরলেই তো কেবল আমারটার জাস্টিফিকেশন হবে একটু পরে, যে আমারটার ইউনিকনেস কোন জায়গায় সেটা আমরা একটু পরে আসতেছি। তাহলে যে যে কাজগুলা হয়েছে সেগুলাকে তুলে ধরা, এইটাকেই বলে এলিমেন্ট 3। তো এলিমেন্ট 3 আমরা আজকে একটু কম পড়ি। কম পড়ি আর কি এজন্যই, যেহেতু এলিমেন্ট 3 নিয়ে আমাদের আগামী ক্লাসে প্রায় 2.5-3 ঘন্টার একটা ক্লাস আছে। বুঝতে পারছেন এটা নিয়ে কত আলোচনা হবে, কতটা ইন ডিটেইলিং হবে। এলিমেন্ট 3 নিয়ে, এলিমেন্ট 3টা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু এটা তো আর্টিকেল আমরা খালি চোখে দেখি না, কিন্তু এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা পার্ট এলিমেন্ট 3। এই যে আমি এখানে কালার করে রাখছি, আপনারা কিন্তু ইজিলি দেখতে পারতেছেন। ঠিক আছে, আমরা চাইলে আরো আরো আর্টিকেলও দেখতে পারি। এই যে আমি আরেকটা আর্টিকেল, এটা অবশ্য সোশ্যাল সায়েন্স বা সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের, যে করোনার কারণে শিক্ষার্থীদের যে বিএমআই, ইটিং হ্যাবিট ইত্যাদি পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা নিয়ে একটা পেপার। আচ্ছা বলেন তো এই পেপারের ইন্ট্রোটা হবে কি দিয়ে? 1 নাম্বার এলিমেন্ট, চ্যাট বক্সে জানান তো দেখি। এই পেপারের শুরুটা হবে কি দিয়ে? কেউ কেউ বুঝতে পারতেছেন পেপারটা শিরোনাম দেখে, স্ক্রিনের পেপারটা দেখে? এই পেপারের শুরুটা হবে কোভিডকে পরিচয় করানোর মাধ্যমে দিয়ে, রাইট? অনেকে অলরেডি লিখছেন। কোভিড নিয়ে পেপার মানে শুরুতেই কোভিডের পরিচয়, শুরুতেই কিন্তু কোভিডের পরিচয়। আর এলিমেন্ট 2 হচ্ছে বিভিন্ন ডেটা। ওয়ার্ল্ড ওয়াইডে এত মিলিয়ন মানুষ এই সমস্যায় আছে, বেশিরভাগ মানুষেরই ওজন বেড়ে যাচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট দুশ্চিন্তায় আছে। এরকম বিভিন্ন ডেটা দিয়ে আমরা এটা হালাল করব যে হ্যাঁ আমরা যে সমস্যা নিয়ে গবেষণা করতেছি ওই সমস্যাটা আসলে এক্সিস্ট করে। এটা হচ্ছে এলিমেন্ট 2। ঠিক আছে, আর এলিমেন্ট 3-তে হচ্ছে এর বাইরে যে বিভিন্ন কাজগুলো আছে সেই কাজগুলা তুলে ধরা। তবে আপনি যদি মনে করেন যে আপনার কাজটাই এই ফিল্ডে নতুন, এর আগে কোনো কাজ হয় নাই, সেক্ষেত্রে আপনি এলিমেন্ট 3টাই স্কিপ করতে পারবেন। আপনি বলতে পারবেন যে আমার কাজটাই আমার জানার মতো এই ফিল্ডে প্রথম। আর যদি আপনার মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য দেশে হয়েছে আপনার দেশে হয় নাই, তখন এইভাবে লিখবেন যে হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য দেশে এই এই হয়েছে কিন্তু আমাদের দেশে প্রথম। যেমন আমরা একটু আগে যে পেপারটা দেখছিলাম, ওই যে ইউরোপে আছে, এশিয়ায় আছে, অমুক অমুক জায়গায় আছে, কিন্তু আমার জানা মতে আমাদের দেশে এটা প্রথম, বা আমি যে ডোমেইনে করতেছি ওই ডোমেইনে প্রথম। ঠিক আছে, তাহলে এলিমেন্ট 3টা আশা করি আমরা বুঝতে পারছি। শুধু এতটুকু বুঝলাম, এলিমেন্ট 3-তে আপনি রিলেভেন্ট যে কাজগুলো সেই কাজগুলোকে আপনি উল্লেখ করবেন, সেই কাজগুলোকে উল্লেখ করলে আপনি এলিমেন্ট 3 হয়ে যাবেন।
ওকে, এইবার এলিমেন্ট 4, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, যে এলিমেন্টের জাস্টিফিকেশন না থাকলে এই পেপারই হবে না, সেই এলিমেন্ট কি? সেই এলিমেন্ট এই যে আপনারা ইজিলি এখন কানেক্ট করতে পারবেন এলিমেন্টের নাম। বললো 4 নাম্বার এলিমেন্ট হচ্ছে গবেষককে ইন্ডিকেট করতে হবে যে কোন গ্যাপের উপর তিনি কাজ করতেছেন। কোন গ্যাপের উপর? এই যে আমরা গত গত ক্লাস বললাম, আমি বলছিলাম যে একটা নতুন গবেষণা যখন আমরা করি, তখন কিন্তু আমাদের এইটা স্টাবলিশ করতে হবে যে আমি অলরেডি তো কাজ আছে, তাহলে আমার ইউনিকনেস কোথায়। তো 4 নম্বর এলিমেন্টে দুইটি কয়েকটা জিনিস বললো, এই গ্যাপ বের করতে হবে বা মেইন কন্ট্রিবিউশন, মানে এই গবেষণা করলে আদৌ আসলে কি কি উপকার হবে, মেইন কন্ট্রিবিউশনটা বলবেন। ঠিক আছে, মেইন কন্ট্রিবিউশনটা বলবেন। আমি আবারও বলি, এরকম এটা ধরে ধরে পেপারে 4 নম্বর এলিমেন্টে ঢুকাইতে হবে তা নয়, মানে এই বিষয়গুলো ইন্ট্রোডাকশনে থাকবে, শুধু এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে 4 নম্বর এলিমেন্ট হচ্ছে গবেষককে কোন গ্যাপ তিনি এই গবেষণায় ফিল আপ করছেন, এই জিনিসটা তাকে কিন্তু এখানে বলতে হবে। আচ্ছা, আপনাদের খেয়াল আছে কিনা গত ক্লাসে আমরা নেপালের একটা স্টাডি দেখাইছি, যেই নেপালের একটা স্টাডিতে আমরা ধরে ধরে দেখাইছিলাম যে গবেষক বলতেছে যে হলুদ কালার আমি যেখানে করে রাখছি, খেয়াল করেন, হলুদ কালার যেখানে করছি, বলছে যে ডেঙ্গু নিয়ে অলরেডি নেপালে অনেক গবেষণা হয়েছে, কিন্তু বেশিরভাগ গবেষণা হয়েছে ডেঙ্গু এন্ডেমিক এলাকায়, যে এলাকাগুলোতে ডেঙ্গু বেশি সেই এলাকাতে মানে ডেঙ্গু নিয়ে বেশি গবেষণা হয়েছে। এবং বলল যে বেশিরভাগ কোনো গবেষণায় কিন্তু হাইল্যান্ড এবং লোল্যান্ড দুইটাকে একত্র করে করে নাই, মানে উঁচু ভূমি নিম্ন ভূমিতে এট দ্য সেম টাইম কোনো গবেষণা হয়নি। শুধু একটা গবেষণা হয়েছে, কে করছে? দিমাল অ্যাটল, তিনি একটা গবেষণা করেছে। এবং এটাও বলতেছে যে ধিমাল অ্যাটলের গবেষণাটা শুধুমাত্র কোয়ান্টিটিভ ছিল, মানে ধিমাল অ্যাটল যে গবেষণাটি করছে সেটা হচ্ছে কোয়ান্টিটিভ ছিল, কোয়ান্টিটিভ। এখন এটা কেন কেন বলতেছে? কারণ তারা যে গবেষণাটি করবে তাদের মেথড হলো মিক্স মেথড। দেখেন, তারা যে গবেষণা করবে তাদের মেথড হলো মিক্স মেথড। তাহলে দেখেন, একটা গ্যাপ তারা বের করছে যে অলরেডি একটা গবেষণা আছে সিমিলার, সেটা ছিল কোয়ান্টিটিভ, কিন্তু আমরা করব মিক্স মেথড, আমরা করব মিক্স মেথড। আরেকটা হলো, আরেকটা হলো যে হাইল্যান্ড লোল্যান্ড মিলে কোনো গবেষণা হয় নাই, তাদের গবেষণাটি হবে এই যে দেখেন হাইল্যান্ড এবং লোল্যান্ড এরিয়া। তাহলে এটা কি ক্লিয়ার না? মানে এটা তো ক্লিয়ার যে তাদের গ্যাপটা কোন জায়গায়, ঠিক কোন গ্যাপটা তারা ফিল আপ করতেছে। মানে আমরা এটা ক্লিয়ার করতে হবে যে অলরেডি যে গবেষণা আছে আমরা সেগুলো উল্লেখও করেছি, কিন্তু আমার ইউনিকনেসটা কোন জায়গায়। ঠিক আছে, বেশিরভাগ গবেষণা আমরা তো একটু কমন লাইন দিয়ে দিই, কমন লাইন না দেওয়াই ভালো। ইদানিং রিভিউয়াররা কমন লাইন একটু কম পছন্দ করে। কমন লাইন কেমন? এই যে এটা হচ্ছে কমন লাইন, দেখেন এত কমন না, এটাও ভালো হয়েছে। এই যে এখানে বললো যে ইউরোপে এই কাজ হয়েছে, এশিয়ায় এই কাজ হয়েছে, আমেরিকায় এই কাজ হয়েছে। এরপর গবেষক বলতেছে যে বিভিন্ন ধরনের লিটারেচার ঘাটাঘাটির পরে গবেষক দেখছে পার্টিকুলার কোভিডের যে ইনসিকিউরিটি, এই টপিকে কোনো কাজ হয় নাই, ফুড ইনসিকিউরিটি। আপনি বলতে পারেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অনেক লিটারেচার ঘেটাঘেটি করে দেখলাম অমুক দেশে আছে, কিন্তু বাংলাদেশের কোনো গবেষণা এই বিষয়ে হয়নি। তাহলে আপনি এই যে ইউনিকনেসের জায়গাটা বলে দিলেন, আপনি মানে আপনার রিজিওনে হয়নি, এটা নলেজ গ্যাপ ফিল আপ করলেন বা পপুলেশন গ্যাপ ফিল আপ করলেন। আপনি কোন গ্যাপ ফিল আপ করতেছেন এটা এখানে বলা লাগবে না, আপনার লাইন পড়ে মানুষ বুঝবে যে আপনার এটা আসলে দরকার ছিল কিনা। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখানে বলছে যে এই যে আমরা বিভিন্ন ধরনের লিটারেচারকে পড়ার পরে নো রিসার্চ হ্যাজ ইয়েট বিন ডান। বলছে যে হ্যাঁ, ফুড ইনসিকিউরিটি নিয়ে, কোভিড নিয়ে গবেষণা হয়েছে। ফুড ইনসিকিউরিটি কার? হয়তো ব্যবসায়ীদের ফুড ইনসিকিউরিটি বা এই ইত্যাদি, কিন্তু যারা ফেরিওয়ালা, যেমন এরা এখানে বলতেছে কি, যারা ফেরিওয়ালা, ইনফর্মাল মাইগ্রেন্ট, ফেরিওয়ালাদের ফুড ইনসিকিউরিটি নিয়ে গবেষণা হয়নি। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি এখানে পপুলেশন গ্যাপ নামে আমরা গত গত ক্লাসে যে গ্যাপটা পড়ছি, যে কিছু কিছু গ্রুপ থাকে যারা মার্জিনালাইজড, আনরিসার্চ, সেই গ্রুপগুলোকে যখন আমরা টার্গেট করি তখন এটাকে বলে পপুলেশন গ্যাপ। তাহলে এই গবেষণাটি একটা পপুলেশন গ্যাপকেও কাভার করতেছে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম। ঠিক আছে, মানে এরকম লাইন লিখে লিখে দেবেন। আমরা যে আরো আরো পেপারও দেখি, যে ডেঙ্গুর পেপারটা তো দেখলামই, তো এরকম সব গবেষণাই মোটামুটি আছে। ঠিক আছে, যেমন এই যে আমরা একটু আগে কীট পতঙ্গের যে পেপারগুলা দেখলাম, এখানে বললো যে দেয়ার আর কারেন্টলি নো রিসার্চ। আচ্ছা, বললো যে এখানে কোনো ধরনের রিসার্চ বেস ইত্যাদি ইত্যাদি নাই, মানে এই যে এই পোকামাকড়, এই পোকামাকড়ের কারণে কি ইকোনমিক্যাল ক্ষতি হইতেছে ইত্যাদি ইত্যাদি নিয়ে কোনো গবেষণা আসলে নাই। দেখেন, তারা কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে তারা এখানে নলেজ গ্যাপ ফিল আপ করতেছে, নলেজ গ্যাপ ফিল আপ করতেছে। ঠিক আছে, তাইলে দেখেন এই পেপারটা যদি দেখেন, এটাও কিন্তু একই সিস্টেমে লেখা। প্রথমে ইন্ট্রোডাকশন, ওই যে এই কীট কীট পতঙ্গের পরিচয়, পরে হচ্ছে এই কীট পতঙ্গটা আসলে কি কি
আমাদের ক্ষতি করে বা ইয়া করে ইত্যাদি, মানে এলিমেন্ট টু আর কি, প্রবলেম স্টেটমেন্ট। এরপর দেখেন এলিমেন্ট থ্রি, যে মোস্ট পাবলিশ রিসার্চ, এই বিষয়ে অলরেডি কি কি গবেষণা হয়েছে, দেখছেন কি কি গবেষণা হয়েছে, কাছাকাছি বিষয় সেগুলা উল্লেখ করছে। আবার এক্সাক্ট এই পতঙ্গ নিয়ে খুবই কম রিসার্চ হয়েছে, সেটাও কিন্তু এখানে বলছে লাইন বাই লাইন। এরপর শেষে গিয়ে এক্সাক্ট তারা যে উদ্দেশ্যে গবেষণা করতেছে সেইটার একদম খুব টু দা পয়েন্টে বলে দিচ্ছে যে এটা নিয়ে কেউ কোনো কাজ করেনি, ঠিক আছে, এটা নিয়ে কেউ কোনো কাজ করেনি। তাহলে এই জায়গাটাতে গবেষক নিজের ইউনিকনেসটা বলতে হবে। এখন আমরা যারা আর্টিকেল জার্নালে জমা দিই, ইনক্লুডিং মি, আমরা কিন্তু ভুলে হোক যে কোনো কারণে হোক আমরা এই এলিমেন্টটা সাধারণত মিস করে যাই। আমরা যখন এই এলিমেন্টটা মিস করে যাই, তখন কিন্তু এমন না যে মিস করলে সেটা পেপার রিজেক্ট করে দেয়, তখন যে রিভিউয়ার তার কষ্ট হয়, সে পুরো ইন্ট্রোডাকশনটা পড়ে তারপর বুঝতে হয় যে কোন জায়গায় আপনার ইউনিকনেস। এক্ষেত্রে অনেক সময় সে এত সময় দেয় না, সে হয়তো পেপারটা রিজেক্ট করে দেয়, তার কাছে ক্লিয়ার না যে আপনি আসলে কোন গ্যাপ নিয়ে কাজ করতেছেন। কিন্তু আপনি দেখেন আমরা যে ধারাবাহিকতার মধ্যে আসতেছি, প্রথমে বিষয়টাকে পরিচয় করালাম, সমস্যাটাকে বিবৃত করলাম, রিলেভেন্ট কি কি কাজ আছে সেটা উল্লেখ করলাম, সেই কাজগুলোর মধ্য থেকেও আমার ইউনিকনেসটা কোন জায়গায় সেইটা আমি ক্লিয়ার করলাম। ঠিক ঠিক আছে, তাইলে এইটা কিন্তু আমরা ক্লিয়ার করলাম। আর এই যে আরেকটা বললো না, রিসার্চ গ্যাপ এবং কন্ট্রিবিউশন, যে বললো যে এই গবেষণা করলে ইনভায়রনমেন্টের জন্য খুব উপকার হবে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, মানে এই জায়গায় আমরা গ্যাপ এবং ইম্প্যাক্ট, মানে গ্যাপ এবং আমার গবেষণা করলে কি উপকার হবে, সেরকম একটা দুইটা পাঁচ লাইন আমরা এখানে মেরে দেবো। ঠিক আছে, তাহলে এই গেল এলিমেন্ট ফোর। আমি এই জন্যই বইটা আমার পছন্দ, যে ওরা খুব মানে ভালোভাবে এলিমেন্ট গুলো আনছে, এবং নিচে ওরা অসংখ্য আর্টিকেল থেকে উদাহরণ দিচ্ছে। তো এই জন্য বিজনেস ব্যাকগ্রাউন্ডের বই হলেও অন্য ব্যাকগ্রাউন্ডে সবাই এটাতে বেনিফিটেড হবেন। আমরা হচ্ছে যখন যেখানে যে শীটটা ভালো পাই সেই শীটটাই পিক করি আর কি। তো সেটা যে ব্যাকগ্রাউন্ডেরই হোক, যেমন আমরা লিটারেচার রিভিউ পড়ানোর সময় ক্রিমিনোলজির একটা শীট দেখাই, আবার ডিসকাশন পড়ানোর সময় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড একটা শীট শীট দেখাই, যখন যেটা খাপ খায় আর কি। আচ্ছা, তো আমাদের এলিমেন্ট ফোরটা সবাই কি বুঝতে পারছি? যেহেতু গত ক্লাস ছিল গ্যাপের, অর্থাৎ এখানে আপনার গ্যাপটা ক্লিয়ার করতে হবে, কোন গ্যাপের উপর আপনি কাজ করছেন। সেই গ্যাপটা কিন্তু আপনার গ্যাপ এবং মেইন কন্ট্রিবিউশন যেটা, এখন এটা এমন না যে গ্যাপই করবেন, এমন না যে মেইন কন্ট্রিবিউশন, মানে এগুলা থাকবে। যেমন দেখেন এখানে এই গবেষণা বলতেছে যে এই গবেষণার মেইন কন্ট্রিবিউশন, এই গবেষণার মেইন কন্ট্রিবিউশন কি, এটা বুলেট আকারে দিচ্ছে। দেখছেন এই গবেষণার মেইন কন্ট্রিবিউশন, এটা তো গ্যাপটা ওইভাবে দেয় নাই, গ্যাপটা ছোট ছোট আকারে দিছে, কিন্তু এই যে এই গবেষণার মেইন কন্ট্রিবিউশনটা দিছে। ঠিক আছে, এই যে মেইন কন্ট্রিবিউশনটা এখানে দিয়ে দিছে। এক এক পেপারের এক এক স্টাইল। আচ্ছা, এই পেপারটাও দেখি আমরা, ওই যে পাইলোরাইসিস এর যে পেপারটা, এই যে এখানে লাল কালারটা দেখে কি আমরা ইজিলি বুঝতে পারি? লাল কালারটা দেখলে ইজিলি আমরা বুঝতে পারি না যে এখানে আসলে গ্যাপের কথা বলছে। দিস ইজ দ্য ফার্স্ট স্টাডি, বলছে এটা একটা প্রথম স্টাডি, যেটা হচ্ছে সৌদি আরবের যে ন্যাশনাল যে জিওলাইট প্রোডাক্ট কোয়ালিটির উপর গবেষণা হয়েছে, এটা একটা ফার্স্ট স্টাডি, সৌদিতে এরকম স্টাডি আর হয় নাই। তাহলে এই লাইনটা দেখলে যে আপনারা যখন একটা আর্টিকেল ইন্ট্রোডাকশন পার্ট পড়বেন, আপনারা ইজিলি বুঝবেন না যে হ্যাঁ আমরা এখন এই এলিমেন্টটা পড়তেছি। তাহলে এবার খেয়াল করুন, প্রফেসররা যখন আপনাদেরকে পেপার পড়তে দেয়, একটা আর্টিকেল থেকে এগুলা এগুলা বের করা, আমরা বলছি এটা এআই দিয়ে বের করা যায়, কিন্তু আজকে যারা ইন্ট্রোডাকশনে ক্লাস করছেন এই এলিমেন্ট গুলা বের করতে আমরা পারবো না। আমার ধারণা ইনশাল্লাহ পারবো। আমরা এখন বুঝছি যে একটা গবেষণা ইন্ট্রোডাকশনে এই এলিমেন্ট গুলা থাকে। এই যে এটা ফার্স্ট স্টাডি বললে, একটা ফার্স্ট স্টাডি যেটা এম অমুক অমুক বিষয় হয়েছে, এটা একটা ফার্স্ট স্টাডি। ঠিক ঠিক আছে, এই গেল এলিমেন্ট ফোর, এই গেল এলিমেন্ট ফোর। বাকি দুইটা এলিমেন্ট এগুলা এখানে বড় করে লিখলেও এত বড় করে শেখা লাগবে না আমাদের। কারণ এই এই এলিমেন্ট গুলো আবার এআই দিয়েও করা যায় এবং এগুলো ইজি। বাকি এলিমেন্ট গুলা হলো সোজাভাবে বুঝেন, আমি গ্যাপের কথা বললাম, ইউনিকনেসের কথা বললাম, ইউনিকনেসের কথা বলার সাথে সাথে তখন আমরা বলি হ্যাঁ, তাই আমার গবেষণার উদ্দেশ্য এই এই এই। মানে আমরা বলি যে অমুক গবেষণা করলেও এই এই জায়গায় গ্যাপ আছে, তাই আমার গবেষণার উদ্দেশ্য হচ্ছে এইটা এইটা এইটা। মানে আমরা তো লাইনটা এইভাবেই গোছায় আনি, তাই না? যে অমুক ওয়েবসাইট নিয়ে কাজ করছে, ওয়েবসাইটে ফিশিং ঠেকানোর কাজ করছে, কিন্তু আমার ইউনিকনেসটা এই জায়গায়, তাই আমার গবেষণার উদ্দেশ্য এইটা। অর্থাৎ এর পরের এলিমেন্টটাকেই বলে রিসার্চ অবজেক্টিভ। অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশনের বিভিন্ন কথাবার্তা আমরা গোছাই নিয়ে আসি, গোছাইয়া নিয়ে আসলে দেন আমরা বলি হ্যাঁ আমার গবেষণার উদ্দেশ্য এটা, বা আমার গবেষণার কোশ্চেন এটা। তো কোশ্চেন আর কোশ্চেনিয়ার আলাদা। দেখেন কোশ্চেনিয়ার মানে হচ্ছে যে প্রাইমারি গবেষণায় আমরা যে ফিল্ডে যাই, মানুষের বিভিন্ন প্রশ্ন করি, ওটাকে বলে কোশ্চেনিয়ার। ওটা কিন্তু আলাদা। রিসার্চ কোশ্চেন মানে হচ্ছে যে অবজেক্টিভেরই একটা রূপ, মানে সোজা কথা যদি বলি, রিসার্চ অবজেক্টিভ যা, রিসার্চ কোশ্চেনও তা, বলতে গেলে একই। এই জন্য দেখুন বিভিন্ন আর্টিকেলে সাধারণত
রিসার্চ অবজেক্টিভ থাকলে কোশ্চেন থাকে না, কোশ্চেন থাকলে অবজেক্টিভ থাকে না সাধারণত। থিসিসে থাকে, প্রপোজালে থাকে। রিসার্চ অবজেক্টিভ মানে কি? এখন আপনি বলতেছেন তাই আমার উদ্দেশ্য হচ্ছে এই, তাই আমার উদ্দেশ্য এইটা। ঠিক আছে, এইভাবে লাইনটা আমরা গোছাই আনি, তাই আমার উদ্দেশ্য এইটা। তো দেখেন আমরা এই যে পেপার যদি দেখি, এখানে বললো যে বিভিন্ন ধরনের লিটারেচারকে আমরা সার্চ করার পরে আমরা দেখলাম যে ইনফর্মাল মাইগ্রেন্টদের উপর আসলে কোনো কাজ হয়নি। ঠিক আছে, এরপর বললো যে তাই আমাদের গবেষণার প্রশ্ন এটা অবজেক্টিভ দেয়ার দেয়ার ফর দা স্টাডি এক্সপ্লোর। ভার্ব দেখলে আমরা কিন্তু বুঝে যাই যে এটা হচ্ছে যে, ভার্ব দেখলে আমরা বুঝে যাই যে এটা হচ্ছে অবজেক্টিভ লাইন। দা স্টাডি এক্সপ্লোর অ্যান্ড সিনথেসাইজ, এই যে এই গবেষণার মাধ্যমে যারা কোভিড-19 কারণে যেসব ইনফরমাল মাইগ্রেন্ট খাদ্য নিরাপত্তা ভুগতেছে তাদের অবস্থাটা আমরা তুলে ধরবো এবং বিশ্লেষণ করবে। এটাই হচ্ছে এই গবেষণার উদ্দেশ্য। এই লাইনটা দেখলে বোঝা যায় যে এটা অবজেক্টিভকে নির্দেশ করতেছে, লাইনটা দেখলে বোঝা যায় অবজেক্টিভকে নির্দেশ করতেছে। ঠিক আছে, এখন এইভাবে তো আমরা ধরে ধরে হয়তো সব জায়গায় একদম মানে ধরে ধরে বের করতে পারবো না, কিন্তু লাইন বাই লাইন পড়লে আমরা বুঝবো যে এখানে অবজেক্টিভটা কোন জায়গায়। ঠিক ঠিক আছে। আচ্ছা, যেমন এই যে দেখেন এখানে এই যে ওই যে ইয়ার পেপারটা, আমরা যেটা বলছিলাম যে ওই যে কীট পতঙ্গ নিয়ে যে পেপারটা, এখানে তারা বলছে তাদের ইউনিকনেসটা কোন জায়গায়, এবং এর পরের লাইনটা উই দেয়ার ফোর তাই ডেভেলপ, তাই আমরা রিসার্চ অবজেক্টিভ কি, এই যে আমাদের অবজেক্টিভ হচ্ছে এইটা। দেখছেন, তারা বলছে যে তাই আমাদের অবজেক্টিভ এইটা, মানে তারা তাদের অবজেক্টিভের কথাটা এখানে বলে দিল। তাহলে দেখছেন যে আমরা গ্যাপের বলার পরে কিন্তু আমাদের অবজেক্টিভটা বলার মতো একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেল, তাই আমাদের অবজেক্টিভ এইটা। দেখছেন, ক্লিয়ার? ওকে, আমরা অন্যান্য আর্টিকেল দেখলেও দেখবেন এরকমই দেখবেন। এখানে বললো, আমি আপনাদের এখানে হয়তো একটু স্লো আসতেছে, এই যে নীল কালার, যেটা নীল কালার, এখানে বললো যে টু দা বেস্ট অফ আওয়ার নলেজ, আমাদের জানা মতে এই বিষয় ইত্যাদি ইত্যাদি নিয়ে বাংলাদেশি পপুলেশনের উপর কোনো গবেষণা হয় না, এটা আমাদের জানা মতে। বলেন তো এটা এলিমেন্ট 4 নাকি 5? এই যে আমি নীল কালার করে রাখছি, এটা কি এলিমেন্ট 4 না 5? চ্যাট বক্সে জানান তো, এইটা এলিমেন্ট 4 নাকি 5? এটা এলিমেন্ট 4। আর এরপরে যেটা লেখা আছে সো তাই উই এক্সামাইন, এই এক্সামাইন শব্দটা দেখেই আমরা বুঝে গেছি এটাই হচ্ছে মূলত আমাদের ভার্বের অবজেক্টিভটা। সো তাই, তাই আমাদের উদ্দেশ্য এই। দেখছেন, তাই আমাদের উদ্দেশ্য এটা, আমরা আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য হলো গবেষণার মাধ্যমে বডি মাস ইন্ডেক্স, ইটিং হ্যাবিট, বিহেভিয়ার চিত্র তুলে তুলে ধরা। মানে যেটা আপনার উদ্দেশ্য সেটাই আপনি লিখবেন। আর যেটাই হোক, আমরা একটু কত প্র্যাকটিক্যাল টাইপ দেখবো, এখন আমরা আগে বুঝে নেই। এখানে অবজেক্টিভটা কিন্তু এরপর পরে দিয়ে দিছে। তাহলে এখন কি আপনারা বুঝছেন যে একটা আর্টিকেল পড়তে গেলে অবজেক্টিভ কোন কোনায় পাওয়া যায়? মানে যারা রেগুলার আর্টিকেল পড়ে তারা কিন্তু ইজিলি বুঝতে পারে যে কোন জায়গায় অবজেক্টিভটা আছে, এই কারণে বুঝতে পারে, বুঝছেন? এই যে একটা আর্টিকেল, যেটা মনে হয় সায়েন্সের একটা আর্টিকেল, এখানেও দেখবেন এই যে, এই যে বললো দ্য পারপোজ অফ আওয়ার রিভিউ, এই যে এই রিভিউর উদ্দেশ্য। ঠিক আছে, ইজিলি চাকরি রিভিউ আর্টিকেল নিয়ে কথা না বলতে, রিভিউ আর্টিকেল নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে। আচ্ছা, এখন আমি বলতেছি সব আর্টিকেলে হয়তো আমরা এরকম এলিমেন্ট ধরে ধরে একেবারে মানে সব আর্টিকেলে খুঁজলেই হয়তো পাবো না, দুই একটা আইটেম অনেক সময় মিসিং থাকে। বা অনেকেই মানে যেহেতু তার বর্ণনার মাধ্যমে বোঝাই যায় তার উদ্দেশ্য কি, মানে সে যখন বলছে যে আমাদের এটাই প্রথম গবেষণা যার মাধ্যমে আমরা এটা এটা বের করব, তখন কিন্তু একই সাথে গ্যাপ এবং অবজেক্টিভ কিন্তু বলা হয়ে যায়। যেমন অনেক সময় গ্যাপের কথা বলতে গেলে অবজেক্টিভটা বলা হয়ে যায়। যেমন এই আর্টিকেলে কেউ যদি খোঁজে, সে কিন্তু অবজেক্টিভ খুঁজে পাবে পাবে না। কিন্তু দেখেন এখানে যখন সে গ্যাপ বলছে, দিস ইজ দ্য ফার্স্ট স্টাডি টু ইনভেস্টিগেট, এই যে টু ইনভেস্টিগেট থেকে এখানে কিন্তু অবজেক্টিভ শুরু হয়ে গেছে। তার মানে কি, যে এটা সবসময় মানে দেখা যায় তা না, অনেক সময় মানে উজ্জ্বল থাকতে পারে। আশা করি আপনারা বুঝছেন। ঠিক আছে, ফলে আমি আবারও বলছি, আমরা এলিমেন্ট গুলো পড়তেছি, তার মানে একদম একটা আর্টিকেলে এই এলিমেন্টটা নাই আপনি বলবেন এই আর্টিকেলটা ফালতু আর্টিকেল, বিষয়টা তা নয়। কিন্তু সে হয়তো উজ্জ্বলভাবে বলে দিচ্ছে। যেমন অনেকে আছে গ্যাপের কথা ডিরেক্ট লেখে না, কিন্তু আর্টিকেলটা পড়লে গ্যাপটা ইজিলি কিন্তু ক্লিয়ারলি বোঝা যায়। ঠিক আছে, আবার কোনো কোনো আর্টিকেলে দেখবেন প্রথম লাইনে গ্যাপের কথা বলে দেয়। এখন এলিমেন্ট গুলা নড়চড় হইতে পারে, জায়গা পরিবর্তন হইতে পারে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, আবার দেখবেন অনেক সময় দেখেন এই যে এই আর্টিকেলটা কত খেয়াল করেন, যে প্লাস্টিক ওয়াস্টের আর্টিকেলটা প্রথমে সে প্লাস্টিক ওয়াস্ট পরিচয় করে দিচ্ছে, প্লাস্টিক ওয়াস্ট ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা পরিচয় করেছে, এটা এলিমেন্ট 1 আমরা বুঝতে পারি। এরপর যদি হলুদ কালার খেয়াল করেন, প্লাস্টিক ওয়াস্টের কারণে কি সমস্যা হয় বিভিন্ন তথ্য উপাত্ত উল্লেখ করছে, এটা এলিমেন্ট 2 আমরা বুঝতে পারি। আবার টাইটেলটা ছিল কি, প্লাস্টিক ওয়াশ পাইলোরাইসিসের মাধ্যমে কোনো একটা কিছু করবে।
তাহলে এই যে পাইলোরাইসিস এই শব্দটাকে যদি পরিচয় করিয়ে দেয়, তাহলে এটা কি এলিমেন্ট 3 হবে না 1 হবে বলেন তো? এই যে এখানে এই যে নীল কালারটা, পাইলোরাইসিস কি? পাইলোরাইসিস হলো একটা থার্মাল ডিগ্রেডেশন, যার মাধ্যমে বিভিন্ন টেম্পারেচারের মাধ্যমে আমরা প্লাস্টিককে তেলে পরিণত করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এই এলিমেন্টটা কয় কয় নাম্বার এলিমেন্ট বলেন তো? এটা তো আছে মিডলে, এটা আছে মিডলে, কিন্তু এটা কিন্তু এলিমেন্ট 1। আমার কথা বুঝছেন? মানে এখানে দেখেন জাস্ট হচ্ছে পাইলোরাইসিস যে প্রক্রিয়াটা সেটাকে পরিচয় করিয়ে দিছে, মানে টপিকটাকে, একটা টপিক ছিল প্লাস্টিক ওয়াশ, একটা ছিল পাইলোরাইসিস। এখানে কিন্তু 3 নাম্বার ধাপে এসে এটাকে পরিচয় করাইছে। এখন 3 নাম্বার ধাপে এসে পরিচয় করাইলেও আমরা কিন্তু বুঝি যে এইটা এইটা কিন্তু এলিমেন্ট ওয়ানই, মূলত মূলত এটা হচ্ছে বিষয়টাকে পরিচয় করিয়ে দেওয়া। ঠিক আছে? আমি বলতেছি আর কি যে এলিমেন্ট গুলো লেখার যে আমাদের স্টাইল, সেই স্টাইলের কারণে কম বেশি এদিক সেদিক হইতে পারে। তার মানে এটা কিন্তু ভুল না, এটা একটু মাথায় রাখলে হবে। এলিমেন্ট কিন্তু ওকে, ঠিক আছে। দেখছেন এই যে পাইলোরাইসিসকে পরিচয় করা যেত, পরিচয় পর্ব থাকে এলিমেন্ট ওয়ানে, তো এটা পরিচয় পর্ব, ইতিহাস, এগুলো থাকে এলিমেন্ট ওয়ানে। ঠিক আছে? যেমন এই ডেঙ্গুর পেপারটাতেও দেখবেন, ডেঙ্গুর পেপারটাও দেখবেন প্রথমে ডেঙ্গুকে পরিচয় করাইছে, তার মানে এলিমেন্ট ওয়ান। প্রথমে ডেঙ্গুকে পরিচয় করার পরেই এই যে ওয়ার্ল্ড ওয়াইড ডেঙ্গুর কারণে 10,000 মানুষ মারা যাচ্ছে, 100 মিলিয়ন মানুষের ইনফেকশন হচ্ছে 128টা দেশে, এই যে তথ্য উপাত্ত দিয়ে দিচ্ছি, এটাকে বলে এলিমেন্ট 2, মানে প্রবলেম স্টেটমেন্ট। তাহলে দেখেন সে তিন বাক্যতে প্রথম 3 বাক্যতে এলিমেন্ট 1 ছিল, ডেঙ্গুকে পরিচয় করাইছে। পরে কিন্তু আবার বিভিন্ন ডেটা দিয়ে, এই দেখেন এই 3 লাইন খেয়াল করেন, এই 3 লাইন হচ্ছে এলিমেন্ট 2, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ডেটা। এইবার বলেন তো, আমি যেখানে এখন মাউস রাখতেছি, এই লাইনটা এলিমেন্ট কোনটার মধ্যে পড়ে বলেন তো? ডেঙ্গু হচ্ছে এডিস মশা দ্বারা ছড়ায়, এবং এডিস মশার আরো দুইটা ভ্যারিয়েন্টের নাম বললো, মানে ডেঙ্গু কেমনে ছড়ায় এই কথাটা বললো আর কি। এটা কোন কোন এলিমেন্টের মধ্যে পড়ে বলেন তো? এই যে আমার মাউস, এটা কোন এলিমেন্টের মধ্যে পড়ে? ডেঙ্গু যে এডিস মশা দ্বারা ছড়ায়, এটা কোন এলিমেন্টের মধ্যে পড়ে চ্যাট বক্সে? ওকে, এলিমেন্ট 1 এর মধ্যে পড়ে, রাইট। তার মানে দেখেন এখানে কিন্তু আবার আবার এলিমেন্ট 1 এ চলে গেছে। তার মানে কি, আমরা যেমন ধরেন আমাদের সুবিধার জন্য বইতে আমরা পড়ছি যে এই এই এলিমেন্ট গুলো থাকে, তার মানে এই না এই এলিমেন্ট গুলো আমরা যেমন ওই ক্লাস 5-এ রচনা লিখতাম, ভূমিকা, বর্ণনা, উপসংহার, এরকম সিরিয়ালি থাকতে হবে তা না। আপনার লেখার ফ্লোতে যেভাবে থাকলে সুন্দর হয় আপনি ওইভাবেই রাখবেন। ঠিক আছে? এটার কোনো নির্দিষ্ট কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নাই। তবে মাথায় রাখবেন এটা যে বিষয়গুলো থাকতে হবে, বিষয়গুলা থাকতে হবে। ঠিক আছে? এই জন্য যখন ইন্ট্রোডাকশন লিখবেন এক নজর দেখবেন যে আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে এই বিষয়গুলো আসতেছে। দেখ আমরা ছিলাম অবজেক্টিভে, তো অবজেক্টিভ নিয়ে আগে আমরা ক্লাসে অনেক লম্বা আলোচনা করতাম, এখন আলোচনাটা কমাই দিছি নানান কারণে। একটা হলো, প্রথম কথা হলো রিসার্চ আর্টিকেলে আমাদের একটাই অবজেক্টিভ দেওয়া লাগে সাধারণত। রিসার্চ আর্টিকেলে জাস্ট মেইন অবজেক্টিভটা আমাদের দেওয়া লাগে। তো অবজেক্টিভ লেখা খুব ইজি। কেমনে ইজি? আচ্ছা, খেয়াল করেন কিন্তু আমাদের দ্রুত শেষ করতে হবে, কারণ আমাদের প্র্যাকটিক্যাল পার্ট আছে। যে ক্লাসগুলোতে প্র্যাকটিক্যাল পার্ট আছে আপনাদের প্রশ্ন করার সুযোগ একটু কমে যাবে, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন খুব বেস্ট আউটপুটটাই দিতে পারি। দেখেন এই যে শিরোনামটা, বলেন তো এই শিরোনাম দেখলে, আমি যদি এখানে রিসার্চ বুঝেন না তাও যদি কাউকে জিজ্ঞেস করি, এই শিরোনাম দেখলে আপনি বলেন তো এই গবেষণার উদ্দেশ্য কি? যে কোনো কেউ বলবে ভাই এই এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে যারা ফেরিওয়ালা তারা যে আসলে খাদ্যের অভাবে ভুগতেছে সেটা তুলে ধরা, এই গবেষণার উদ্দেশ্য এটা। মানে আপনাকে যদি জিজ্ঞেস করি যে গবেষণার অবজেক্টিভ কি, আপনি বলবেন যে যারা করোনার কারণে যারা ফেরিওয়ালা তারা যে খাদ্য অভাবে ভুগতেছে সেটা তুলে ধরা, এটা হচ্ছে এই গবেষণার উদ্দেশ্য। এই যে পরের আর্টিকেলটা জিজ্ঞেস করি যে ভাই বলেন তো এই গবেষণার উদ্দেশ্য কি, টাইটেল হচ্ছে এটা, আপনি বলবেন যে নেপালের, এই যে সেন্ট্রাল নেপালে ডেঙ্গু নিয়ে কমিউনিটি পিপলদের মধ্যে কি নলেজ, কি অ্যাটিটিউড, কি প্র্যাকটিস, সেইটা তুলে ধরা বা সেইটা বের করা, এটা হচ্ছে এই গবেষণার উদ্দেশ্য। মানে টাইটেল দেখলে আমরা এই মন্তব্যগুলো আমরা করি যে এইটা হচ্ছে কারণ আমরা টাইটেল দেখে বুঝি এটা হচ্ছে অবজেক্টিভ। বা আমরা যদি ওই ওয়েবসাইটের যে ফিশিং অ্যাটাকের আর্টিকেলটা দেখি, যে এই ওয়েবসাইটের এই আর্টিকেলের উদ্দেশ্য কি, যে কোনো কেউ বলবে ভাই এটার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন যে ম্যালেসিয়াস ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোর ফ্রড অ্যাক্টিভিটি থেকে আমরা বেঁচে থাকার জন্য একটা টুলস ডেভেলপ করা, এটা হচ্ছে এই ওয়েবসাইটের উদ্দেশ্য। বা আমরা প্লাস্টিকের যে আর্টিকেলটা যদি জিজ্ঞেস করি যে ভাই এই আর্টিকেলের উদ্দেশ্য কি, বলবে যে কোনো একটা মেথডের মাধ্যমে প্লাস্টিক ওয়াস্টকে কাজে লাগিয়ে বায়ো রিফাইনারি বানানো, এটা হচ্ছে এই ওয়েবসাইটের উদ্দেশ্য। তার মানে কি আপনারা খেয়াল করছেন যে একটা টাইটেল আর অবজেক্টিভ, মানে টাইটেল দেখলে আমরা অবজেক্টিভটা বুঝে যাই, তাই তাই না? ধরেন কেউ আমাদের কোর্সে ভর্তি হয়েছে, কোর্সের নাম হচ্ছে কথার কথা যে রিসার্চ ব্যাচ, ধরেন বেসিক টু অ্যাডভান্স।
তাহলে যে কোনো কেউ বলবে এই গবেষণার ব্যাচের উদ্দেশ্য হলো রিসার্চটাকে বেসিক টু অ্যাডভান্স ভাবে বোঝা। বুঝতে পারছেন? তার মানে কি মূলত টাইটেলের মধ্যে অবজেক্টিভটা লুকাইতে থাকে। টাইটেলের মধ্যে অবজেক্টিভটা লুকাইতে থাকে। আপনি যদি আপনার টাইটেলটা, আমরা দেখাবো একটু পরে, যে টাইটেলটা যা হয় অবজেক্টিভটা মূলত সেটাকে অনুসরণ করে। টাইটেল দেখছি যে কি, টাইটেল দেখলাম আমরা ইম্প্যাক্ট অফ কোভিড-19 ইনডিউসড ফুড ইনসিকিউরিটি অ্যামাং ইনফর্মাল মাইগ্রেন্ট। সেক্ষেত্রে অবজেক্টিভ হবে কি, টু এক্সপ্লোর দ্য ইম্প্যাক্ট অফ ডট 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 টু এক্স, মানে আমরা ফুড ইনসিকিউরিটি এক্সপ্লোর করবো। ঠিক আছে? বা আমরা বলবো যে টু এক্সপ্লোর দ্য নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস অফ কমিউনিটি পিপল অন ডেঙ্গু ফিভার ইন নেপাল। মানে টু এক্সপ্লোর, টু হাইলাইট, টু ফাইন্ড আউট, এই শব্দগুলা যুক্ত করলেই, এই শব্দগুলা যুক্ত করলেই কিন্তু আমরা অবজেক্টিভটা পেয়ে যাচ্ছি। তার মানে টাইটেলটা আর অবজেক্টিভটা বলতে গেলে একই। আবার এই অবজেক্টিভটা যদি ডাব্লিউএইচ ফর্মে নিয়ে যান, ডাব্লিউএইচ ফর্মে, মানে যেমন হোয়াট আর দ্য কারেন্ট সিনারিও অফ ফুড ইনসিকিউরিটি অ্যামাং ইনফর্মাল মাইগ্রেন্ট, একটা প্রশ্ন। তাহলে এটা হয়ে গেলে কিন্তু রিসার্চ কোশ্চেন। তাহলে আমি যদি আপনাকে সাম আপ করি, আগে আমরা এগুলা নিয়ে অনেক লম্বা আলোচনা রাখতাম, এই যে রিসার্চ কোশ্চেন অবজেক্টিভ অনেক শিট দিতাম, কিন্তু এখন এগুলোর দরকার নেই, এগুলো এআই দিয়ে বানানো যায়। এআই অ্যাকুরেটলি বানায়, শুধু আপনার কাজ হলো রিসার্চ গ্যাপটা এনশিওর করা। আমি দেখাই দেবো যেটা বললাম, টাইটেল যা অবজেক্টিভও তা। আপনি যদি চ্যাট জিপিটি কে, জেমিনি কে বলেন যে এটা আমার শিরোনাম, আমাকে তুমি এই গবেষণার অবজেক্টিভটা দাও, একটা দাও, সে একটা দেবে। তিনটা দিতে বলে তিনটা দেবে। এখন যেটা দিবে সে যেটা দিবে আপনি দেখবেন যে আপনি আসলে সেটাই করতে চান কিনা। মানে চ্যাট জিপিটি আপনার অবজেক্টিভ জানে না, কিন্তু সেই এই টাইটেলটাকে অ্যানালাইসিস করে দেখবেন, একটু পরে দেখবেন। আচ্ছা, আমি এখনই দেখাই তাহলে, নগদ নগদ আর কি। ধরুন আমরা চ্যাট জিপিটি কে যদি বলি, খেয়াল করেন, চ্যাট জিপিটি কে বললাম এইটা আমাদের শিরোনাম। ঠিক আছে? চ্যাট জিপিটি ফ্রি ভার্সনেই হবে, খেয়াল করেন। এখন যদি এই টাইটেলে রিসার্চ গ্যাপ না থাকে, তাহলে কিন্তু চ্যাট জিপিটি কে বলে লাভ নেই। আগে আমাদের এনশিওর করতে হবে এই টাইটেলে রিসার্চ গ্যাপ আছে। আচ্ছা, আমি চাই এই যে আমার টাইটেল, চ্যাট জিপিটি কে যদি বলি গিভ মি, রিসার্চ অবজেক্টিভ, রিসার্চ অবজেক্টিভ। ঠিক আছে? আমি যদি বলি আমাকে রিসার্চ অবজেক্টিভ দাও, একটা দিতে বললে একটা দেবে, দুইটা দিতে বললে দুইটা দেবে। ঠিক আছে? এখন যারা এখানে থিসিস করেন বা প্রপোজাল লিখেন, প্রপোজালে সাধারণত একটা মেইন অবজেক্টিভ থাকে, তিনটা সাব অবজেক্টিভ থাকে। মানে একটা মূল উদ্দেশ্য, একটা হচ্ছে যে স্পেসিফিক উদ্দেশ্য। মূল উদ্দেশ্য, এই স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে খুব মাথা ঘামানোর দরকার নেই। যেমন ধরেন আমি আপনাদেরকে গবেষণা শেখাবো, এটা আমার মেইন মেইন উদ্দেশ্য। আর আমি আপনাকে মেথোডোলজি শেখাবো, আমি আপনাদেরকে অ্যানালাইসিস শেখাবো, আমি আপনাদেরকে পেপার পাবলিশ করা শেখাবো। এটা হলো সাব উদ্দেশ্য। মানে সাব উদ্দেশ্য মেইন উদ্দেশ্য একই, স্পেসিফিক অবজেক্টিভকে যোগ করলে মেইন অবজেক্টিভ পাওয়া যায়। এখন আমি যদি চ্যাট জিপিটি কে বলি গিভ মি ওয়ান মেইন অবজেক্টিভ, দেখেন ওয়ান মেইন অবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড থ্রি স্পেসিফিক, অবজেক্টিভ ইন লিস্ট। ইন লিস্ট বলবেন, নাহলে কিন্তু সে আবার গরুর রচনা লিখে ফেলবে। ঠিক আছে? ইন লিস্ট। দেখেন আপনি এই টাইটেলটা দিয়ে চ্যাট জিপিটি কে বললেন আমাকে একটা মেইন অবজেক্টিভ দাও। আচ্ছা দেখেন, আমি চ্যাট জিপিটি কে বলছেন কি যে একটা মেইন অবজেক্টিভ দিতে আর তিনটেই স্পেসিফিক অবজেক্টিভ দিতে। আপনারা এই স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন, সে বললো যে এই গবেষণার উদ্দেশ্য হলো টু ইনভেস্টিগেট দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 ইনডিউসড ফুড ইনসিকিউরিটি অ্যামাং ইনফর্মাল মাইগ্রেন্ট। আমরা এক্সাক্ট একটু আগে যেটা বলছি ওরকম মিলে গেছে না? মানে ঠিক টাইটেলটাকে সে অবজেক্টিভ ফর্মে নিয়ে আসছে না? আমরা কি বুঝতেছি? সে কিন্তু মেইন মেইন অবজেক্টিভটা নিয়ে 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 আসছে। ঠিক আছে? এইবার দেখেন সে তিনটা সাব অবজেক্টিভ বানাইছে। এখন এই তিনটা সাব অবজেক্টিভে সে একটা বললো যে ফুড ইনসিকিউরিটির যে নেচার, মানে অবস্থা, সেটা তুলে ধরবো। এই ফুড ইনসিকিউরিটির এই অবস্থায় তারা যে কোপিং স্ট্র্যাটেজি মানে কিভাবে তারা এটার সাথে খাপ খেয়ে চলবে, সেটা বের করব। আবার ফুড ইনসিকিউরিটি হওয়ার পিছনে কি কি সোশ্যাল ইকোনমিক ফ্যাক্টর আছে সেটা বের করব। এখন মানে চ্যাট জিপিটি আপনাকে তিনটা সাব অবজেক্টিভ বলতেছে, আপনি একটা একটা করে চিন্তা করবেন। যেমন প্রথমটা ফুড ইনসিকিউরিটির চিত্র তুলে ধরবেন, রাইট, এটা আমাদের লাগবেই, কারণ আমাদের টাইটেলে বলতে গেলে এটা লাগবেই। দুই নাম্বার হচ্ছে যে কুপিং স্ট্র্যাটেজি, কিভাবে তারা এর সাথে খাপ খাওয়াবে সেটা তুলে ধরবো, এটাও আমাদের লাগবে। তিন নাম্বারে বললো সোশিও ইকোনমিক ফ্যাক্টর গুলা যেটা ফুড ইনসিকিউরিটির সাথে জড়িত সেগুলা বের করবো। আপনার যদি মনে হয় যে না, আমি আসলে আমার গবেষণায় এতটুকু যাব না, আমি আমার গবেষণায়, যেমন ধরেন এই অবজেক্টিভটা হচ্ছে কোয়ান্টিটিভ টাইপ অবজেক্টিভ, কোনটা কোয়ালিটিভ কোনটা কোয়ান্টিটিভ আমরা মেথোডোলজির ক্লাসে বুঝবেন। আপনার যদি মনে হয় যে না, চ্যাট জিপিটি দিলেও এই অবজেক্টিভটা আসলে আমি আমার গবেষণা এখন নিতে চাচ্ছি না, মানে চ্যাট জিপিটি বলতেছে তার এই গবেষণার উদ্দেশ্য এই চারটা, কিন্তু অ্যাজ এ রিসার্চার আপনি জানেন না যে আপনার কোন অবজেক্টিভটা আপনি অ্যাচিভ করতে চান, কোনটা চান না, আপনি এটা বাদ দিয়ে দিলেন।
এই জন্য আমি সবসময় বলি যে মাথা খাটাবেন কি, যে কোনো টাইটেল চ্যাট জিপিটি কে দিয়ে বলবেন একটা মেইন অবজেক্টিভ আর পাঁচটা সাব সাব অবজেক্টিভ দিতে। আমি যদি এরকম এটা এটা বলতাম, দেখেন এই যে গিভ মি, খেয়াল করেন, এই যে গিভ মি ওয়ান মেইন অবজেক্টিভ অ্যান্ড ফাইভ স্পেসিফিক অবজেক্টিভ, ফাইভ স্পেসিফিক অবজেক্টিভ। আরো কাহিনী আছে, আপনার মেথোডোলজির ক্লাসগুলো যখন করবেন তখন আরো স্পেসিফিক তাকে বলবেন যে আমার গবেষণার ধরন হচ্ছে অমুক, কোয়ালিটেটিভ, আমাকে একটা মেইন অবজেক্টিভ পাঁচটা সাব সাব অবজেক্টিভ দাও, তখন সে আরো ভালোভাবে বানাবে। আচ্ছা এখন আমি বললাম আমাকে একটা মেইন অবজেক্টিভ দাও, পাঁচটা সাব অবজেক্টিভ দাও, প্রথমটা সে সবসময় বেস্ট বানাবে, এটা কোনো নিঃসন্দেহে। এখন দেখেন সে এখানে অনেকগুলো অবজেক্টিভের কথা বললো, যেমন একটা বললো যে কোপিং স্ট্র্যাটেজি, ঠিক আছে কোপিং স্ট্র্যাটেজিটা আমরা নেব। একটা বললো যে ফুড ইনসিকিউরিটির কারণে কি কি ইফেক্ট করতেছে, হ্যাঁ এটাও আমরা নেব। আচ্ছা, তারপর বললো যে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট তাদের রোলটা কি হবে, মানে তারা আসলে কিভাবে এখানে ভূমিকা রাখতে পারে সেটা বের করবো। আপনার বললো হ্যাঁ এটাও তো আমি নেব। তাহলে আপনি তিনটা অবজেক্টিভ এখানে পেয়ে গেছেন। আরেকটা হলো যে ফুড ইনসিকিউরিটির কারণে তারা কোন কোন পেশা তারা চেঞ্জ চেঞ্জ করতেছে সেটা আমি বের করবো। আপনার যদি মনে হয় না আমি এটা বের করবো না, যদি আপনার মনে হয় আপনি বের করবেন না, আপনি এই অবজেক্টিভটা নিয়েন না। অনেকে বলতে পারেন ভাই আমি যে এই থেকে নিয়ে সমস্যা হবে না, অন্তত এই জায়গাটাতে সমস্যা হবে না। সমস্যা তখনই হবে যদি এমন হয় যে এই টাইটেলটারই রিসার্চ গ্যাপ নাই, আপনি যে টাইটেলটা ঠিক করছেন টাইটেলটা কোনো রিসার্চ গ্যাপ নাই, টাইটেলটা হচ্ছে জায়গায় কমন টাইটেল, টাইটেল কমন হলে অবজেক্টিভও কমন হবে, ফলে ইয়া হবে না, ঠিক আছে। তো এই জন্য রিসার্চ অবজেক্টিভ এআই দিয়ে বানানো যায়, এটা কোনো সমস্যা নেই, ইভেন এআই ডিটেক্ট করলেও সমস্যা নেই। যে সমস্যা তখনই যদি এটা রিসার্চ আপনার অবজেক্টিভ যদি রিসার্চ গ্যাপ ফুলফিল না করে। কেউ একজন যদি অলরেডি একবার বাংলাদেশে গবেষণা করে বসেই থাকে যে যারা ফেরিওয়ালা তারা ফুড ইনসিকিউরিটির সাথে কিভাবে মানিয়ে নেবে, যদি অলরেডি এটা নিয়ে গবেষণা থাকেই, তখন রিভিউয়ার কমেন্ট করবে আর কি যে আপনার একটা অবজেক্টিভ হলো এইটা আর অলরেডি একই অবজেক্টিভে একটা বড় পেপারই আছে, আর আপনার কাজের ইউনিকনেস কোথায়? তার মানে কি কেন রিসার্চ গ্যাপটা অনেক গুরুত্বপূর্ণ, যে আমার অবজেক্টিভ গুলা প্রত্যেকটাই মানে ইউনিক অবজেক্টিভ কিনা। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এই গেল আমাদের 5 নাম্বার এলিমেন্ট। 6 নাম্বার এলিমেন্টটা আমি বলবো যে আমরা একটা অ্যাভয়েড কথা, 5 নাম্বার এলিমেন্টে আরো কিছু জিনিস থাকতে পারে। যেমন হাইপোথিসিস নামে একটা জিনিস আছে, হাইপোথিসিস। হাইপোথিসিস নামক জিনিসটা আমরা আজকে শিখবো না, কারণ এটা আমাদের হাইপোথিসিস আলাদা ক্লাস আছে। তো সাধারণত আমরা কখনো কখনো অবজেক্টিভের জায়গায় কোয়ান্টিটিভ কোরিলেশনাল গবেষণা হলে অবজেক্টিভের জায়গায় হাইপোথিসিস বা অনুমান দেই। আচ্ছা এটার ডিটেলস আলাপ আজকে আমরা না করি, যেটা হাইপোথিসিস আলাদা ক্লাস আছে। আপাতত অবজেক্টিভটা দিলেই ইনাফ। 5 নাম্বার এলিমেন্টে শুধু অবজেক্টিভটা বর্ণনামূলক লিখলে 1 লাইন 2 লাইন, অথবা প্রপোজালের ক্ষেত্রে বা থিসিসের ক্ষেত্রে এরকম মেইন অবজেক্টিভ একটা, স্পেসিফিক অবজেক্টিভ তিনটা, এইভাবে দিলেই হয়। এটা এআই দিয়ে করলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার 6 নাম্বার এলিমেন্ট যেটা বলছে, 6 নাম্বার এলিমেন্টটা হলো আউটলাইন করা, স্ট্রাকচার আউটলাইন। এই যে আমার এখানে, এই যে আমার কাছে আকবর আলী খানের বই আছে, যারা ইকোনমিক্স নিয়ে পড়ছেন তারা জানে, উনার বইগুলোতে দেখবেন বলা থাকে যে আমি অধ্যায় 1 এটা নিয়ে কথা বলছি, অধ্যায় 2 এটা নিয়ে কথা বলছি, অধ্যায় 3 এটা নিয়ে কথা বলছি। এখানে যারা কোনো ডিবেট দেখছেন, করছেন বা দেখছেন, বলে না যে আমার পরবর্তী বক্তা এই টপিকে কথা বলবে, তারপরের বক্তা এই টপিকে কথা বলবে। এইটাকে বলে স্ট্রাকচার আউটলাইন করা। এটা নর্মালি থিসিসে আমরা করি, নর্মালি থিসি করি, আর্টিকেলে করি না, খুব কম, বর্তমান যুগের আর্টিকেল গুলোতে আর নাই। এই বইটা যেহেতু একটু পুরাতন, এই এলিমেন্টটা আমরা ফলো না করলেও চলবে। মানে এটা হলো কি জানেন, কোন অধ্যায়ে কি কি আছে সেটা একটু লিখে দেওয়া। এই যে আমি একটু আগে যে নমুনা আর্টিকেল গুলো দিছি, একটা আর্টিকেলে কিন্তু এটা আছে। এই দেখেন এখানে এই যে আমি যে একটু ইয়া করি, মানে প্রথম অধ্যায়ে তো ইন্ট্রোডাকশন দিছেই, পরের অধ্যায়গুলোতে কি কি এই যে বললো যে পরের অধ্যায়গুলোতে এই যে সেকশন 2-তে লিটারেচার রিভিউ, সেকশন 3-তে হচ্ছে মেথোডোলজি, সেকশন 4-এ হচ্ছে এই যে আমি যে এই জিনিসটা আবিষ্কার করবো সেটার ব্যাখ্যা, সেকশন 5-এ এই এই জিনিস আছে। মানে কোন অধ্যায়ে কি কি থাকবে এটা খুব কমন, মানে এটা আপনি তো জানেন আপনার এখানে কয়টা পার্ট, তাহলে কোন অধ্যায়ে আপনি কি কি লিখছেন এই বর্ণনাটা দিয়ে দেবেন। এটা দেওয়াটা ম্যান্ডেটরি না, দিলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। এটাকে বলে স্ট্রাকচার আউটলাইন করা। স্ট্রাকচার আউটলাইন করা এটা খুব ইজি না, মানে আমরা আমার ধারণা আপনারা এটা ইজিলি পারবেন। মানে এটা পারা উচিত আর কি, এটা খুব এমন কঠিন বিষয় না যেটা পারবো না, যে এই অধ্যায়ে এই এই জিনিস আমরা আছে, ঠিক আছে। এই আর কি। আর নর্মালি সাধারণত বেশিরভাগ গবেষণায় যেটা খুব মানে স্ট্যান্ডার্ড যেটা আর কি, আমি আমি যদি বলি সেটা হলো গবেষণার যে ইম্পর্টেন্স বা গবেষণার সিগনিফিকেন্স সেটা তুলে ধরা। যে এই গবেষণা করলে এই এই উপকারটুকু হবে, মানে এই গবেষণা করলে
এই ইত্যাদি ইত্যাদি উপকার হবে, অথবা এই পার্টটা না দিলেও চলে। আমি আবার বলছি, এলিমেন্ট 6 না দিলেও চলবে। তাইলে আপনি এলিমেন্ট 6 এর জায়গায় গবেষণার সিগনিফিকেন্সটা দিতে পারেন। এই গবেষণা করলে এই ইত্যাদি ইত্যাদি হবে। ঠিক আছে। এখন যারা প্রপোজাল লিখবেন, আমাদের এলিমেন্ট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের এলিমেন্ট 2 হচ্ছে আপনাদের প্রবলেম স্টেটমেন্ট, আমাদের এলিমেন্ট 3টা না, এলিমেন্ট যে 4 ছিল, 4 ওই যে রিসার্চ গ্যাপ এবং মেইন কন্ট্রিবিউশন, এলিমেন্ট 4কে আমরা প্রপোজালের ভাষায় বলি রেশনাল। রেশনাল বলি, রেশনাল, ঠিক আছে, গবেষণার যৌক্তিকতা। তাহলে আর এরপর তো অবজেক্টিভ কিভাবে লিখবেন সেটা বুঝতেই পারছেন। তাহলে এবার বলেন, ইন্ট্রোডাকশন লেখাটা কি খুব কঠিন? আমার ধারণা যে কোনো কেউ হয়তো আজকের পরে লিখতে পারবেন না, কিন্তু বুঝতে পারছেন ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হবে। এখন আমরা প্র্যাকটিক্যাল পার্টে যাব, মানে আমরা এতক্ষণ যা যা ডিসকাস করলাম, কোনো একটা টাইটেল নিয়ে আমরা একটু করার সেটা চেষ্টা করব। ঠিক আছে, কোনো একটা টাইটেল নিয়ে সেটা সামান্যটুকু আমরা করার চেষ্টা করব। এটা আপনারা কাজের ম্যানারটুকু বুঝতে পারবেন। আমরা হয়তো এই যে সাইবার স্পেস এই আর্টিকেলটা অথবা ডেঙ্গুর আর্টিকেলটা দিয়েই ধরেন আমরা একটা, মানে আমরা একটা ডেমো গবেষণার একটা মানে ইন্ট্রোডাকশন এখন লিখবো আর কি, সোজা সোজা কথায় বললে। আজকে হয়তো প্রশ্ন করার সুযোগ পাবেন কম, কারণ আমরা ক্লাসটা একটু লেন্দি করতেছি। আমার ধারণা আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আমরা এখন একটা প্র্যাকটিক্যাল পার্টে যাবো, যে আমরা একটা রিয়েল ইন্ট্রোডাকশন লিখতে আমরা এখন বসলাম। ঠিক আছে। ওকে, আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। আচ্ছা, যে 3টা আর্টিকেল আমি দেখাইছি, ওই 3টা আর্টিকেলের এগুলো আমি এই যে প্লাস্টিকের এগুলো কিন্তু দিয়ে দেবো, বুঝছেন? এই যে ক্লাস, এটার নাম, শীটের নাম হচ্ছে ক্লাসে দেখানো নমুনাগুলার ব্যাখ্যা। ঠিক আছে, যারা মানে বুঝতেছেন না, আমি একেবারে আর্টিকেল থেকে কপি করে করে ওই আর্টিকেলের কোনটা কোন পার্ট সেটা বলেও দিছি। আবার 6 নাম্বারটা কোনো কোনো আর্টিকেলে নাই, সেটাও আমি বলে দিছি। ঠিক আছে, এই আর কি। তো এই যে এটা এটা আমি দিয়ে দেবো। যাই হোক, আমরা এখন একটা ওয়ার্ড ফাইলে যাই। যারা এখানে আছেন আবারও বলি, আমাদের আগামী ক্লাসটা শিডিউলটা একটু চেঞ্জ। আগামী ক্লাসটা হচ্ছে সোমবার রাত 8টা থেকে। এরকমই একটা গুরুত্বপূর্ণ ক্লাস মিস করা যাবে না। আর কোর্স ফিটা সম্ভব হলে অ্যাজ আর্লি পসিবল সবাই দিয়ে দিন, অথবা জুন মাসের 12 তারিখের মধ্যে। ওকে, আমরা এখন একটা ফ্রেশ নিলাম, একটা ফ্রেশ একটা ইয়ে নিলাম। তো আমরা এখন কোনো একটা টাইটেলে আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো। ঠিক আছে, কোনো একটা টাইটেলে ইন্ট্রোডাকশন লিখবো। ওকে, তো আমরা ধরেন আমরা যে ডেঙ্গুর আর্টিকেলটা নিয়ে লিখি, কারণ এটা একটু ইজি টপিক, মানে ক্লাসে বোঝানোর জন্য সুবিধা আর কি। ধরেন আমরা এই টাইটেলে আমরা একটা পেপার লিখবো। দেখেন, আচ্ছা, এই টাইটেলে আমরা একটা পেপার লিখবো। কন্ট্রোল সি। আচ্ছা, একটু স্ক্রিন আপনাদের এখানে সিঙ্ক হতে সময় লাগবে, তা আমি সবাইকে বলবো একটু বুঝে নিলেই হবে, হ্যাঁ। আচ্ছা, এই হলো আমাদের শিরোনাম। শিরোনামটাকে বোল্ড করলাম, বোল্ড করে এটাকে একটু মানে মিডলে নিয়ে আসার চেষ্টা করবেন, এই মিডলে। এই হলো আমাদের শিরোনাম। আচ্ছা, আচ্ছা, আমাদের শিরোনাম কি ধরেন নলেজ অ্যাজ রিড অ্যান্ড প্র্যাকটিস অফ কমিউনিটি পিপল অন ডেঙ্গু ফিভার ইন সেন্ট্রাল নেপাল। আমরা তখন বললাম যে ইন চিটং হিল ট্র্যাক্স। মনে করেন কথার কথা এটা আমাদের গবেষণা, চিটং হিল ট্র্যাক্স, হ্যাঁ, চিটং হিল ট্র্যাক্স, এই ক্রস সেকশনাল স্টাডি ইন, বা এই ক্রস সেকশনাল স্টাডি, এই ক্রস সেকশনাল মানে কি সেটা আমরা মেথোডোলজি ক্লাসে শিখবো। তাই না, আমরা এই যে চিটং হিল ট্র্যাক্স আমরা মানে পূর্ণাঙ্গ রূপ লিখলাম না। আমাদের গবেষণার বিষয় বস্তু হলো কি, যে ডেঙ্গু নিয়ে কমিউনিটি পিপলদের মধ্যে নলেজ ইনস্টিটিউট প্র্যাকটিস কোথায়, চিটং হিল ট্র্যাক্স, মানে চিটাং পাহাড়ি অঞ্চলে। ঠিক আছে। ওকে, প্রথমে আমাদের এনশিওর করতে হবে যে এটার মধ্যে রিসার্চ গ্যাপ আছে। রিসার্চ গ্যাপ কি আপনারা গত ক্লাসে শিখছেন, মানে এটা একটা ভ্যালিড টাইটেল। এটা আপনার মাস্ট এনশিওর করতে হবে, নাম্বার 1। ওকে, এরপর আপনার করতে হবে কি, এই টাইটেলে লেকচার 1 এবং 2-তে যেভাবে দেখাইছি, মোটামুটি যত আর্টিকেল আপনি অনলাইনে পান, ভালো ভালো আর্টিকেল, বিগত 10 বছর বা বিগত 5 বছরের আর্টিকেল, সেগুলাকে একটা ফোল্ডারে নিয়ে নেওয়া। আপনি ডেঙ্গু নামে একটা ফোল্ডার করলেন, ডেঙ্গু নামে একটা ফোল্ডার করে সেগুলাকে আপনি নিয়ে নিলেন। এই যে ধরেন আমি কথার কথা এই টাইটেলে কাজ করতে গিয়ে আমি ডেঙ্গু নামে একটা ফোল্ডার করলাম, আমার আর্টিকেল গুলো আমি এখানে নিয়ে রাখলাম, কারণ এগুলো আমার বিভিন্ন কাজে লাগবে, এই জন্য আমি এগুলাকে নিয়ে রাখলাম। ঠিক আছে, ওকে, নিয়েও রাখলাম। এতটুকু তো পারবেন, পারা উচিত, টাইটেল ঠিক করা, নিজের টপিকে যেই টপিকে কাজ করতেছেন, সাইবার স্পেস হোক, প্লাস্টিক হোক, ডেঙ্গু হোক, আর ইনফরমাল মাইগ্রেন্ট হোক, একটা ফোল্ডারে আমার আর্টিকেল গুলো বা আরো সোর্স গুলাকে এনে রাখলাম। আচ্ছা, খেয়াল করেন কিন্তু এট দ্য সেম টাইম জোটেরোতে, যেহেতু কাজটা আমরা রেফারেন্সিং করতে হবে একটু পর পর, জোটেরোতে ওই নামে একটা ফোল্ডার তৈরি করা। ঠিক আছে, দেন আমি ডেঙ্গু সিএসটি নামে জোটেরোতে ঢুকবো, মানে আমার যে জোটেরোটা আছে, জোটেরোতে ঢুকে ওই নামে একটা ফোল্ডারও তৈরি করতে হবে। তাহলে না আমি ওই নামের ফোল্ডারে বিভিন্ন আমার পিডিএফ গুলা বা আরো আরো ডেটা গুলা আমি রাখতে পারবো, তাই তাই না?
তাহলে আমি এই যে ফাইলে গেলাম, ফাইল, দেখেন আপনারা এখানে সফটওয়্যারটা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হয়তো একটু পরে দেখতে পাচ্ছেন কিন্তু আশা করি দেখতে পাচ্ছেন। স্ক্রিন কি ঠিক মতো দেখা যায়? একটু চ্যাট বক্সে দিয়ে একদম জানাইন, কারণ আমি, আমার সামনে কিন্তু একটা মোবাইল থাকে, আমি কিন্তু মোবাইলেও দেখি যে আপনারা স্ক্রিনে কি দেখতেছেন, তবুও আমি একটু শিওর হতে চাই। ওকে, আমরা এখন ডোডোতে ঢুকে নিউ কালেকশনে যাব। নিউ কালেকশনে গিয়ে মাই লাইব্রেরির আন্ডারে ধরেন এই যে ডেঙ্গু সিএইচটি মানে চিটাগং হিল ট্র্যাক্স, এই নামে একটা ফোল্ডার করলাম। আপনারা যে কোনো নামেই করতে পারবেন, ডেঙ্গু সিএইচটি যে কোনো নামে করতে পারেন, আমি এই নামে করলাম। একটা খালি ফোল্ডার। আমরা বলছিলাম যে আমাদের কাজের ম্যানার হচ্ছে প্রথমে আমরা যত ধরনের সোর্স থেকে তথ্য নেব বলে আমাদের কাছে মনে হয় সেগুলাকে এই ফোল্ডারে নিয়ে আসা, ঠিক আছে? তার মানে আমরা এই যে ডেঙ্গু নিয়ে যে আমরা 30টা আর্টিকেল, 40টা আর্টিকেল বা 50টা আর্টিকেল অলরেডি ডাউনলোড করছি, সেগুলোকে এখানে নিয়ে আসা। কেমনে আনবো সেটা কিন্তু অলরেডি দেখানো হয়েছে। অ্যাড অ্যাড ফাইলে ক্লিক করলেই আমাদেরকে ডেঙ্গুর ফোল্ডারে নিয়ে যাবে। ডেঙ্গুর ফোল্ডারে নিয়ে যাবে। এরপর আমি হচ্ছে এই যে এখানে আমার যে যে আর্টিকেল গুলো আমার কাছে মনে হয় বা সবগুলো আর্টিকেল আমি টান দিয়ে নিয়ে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে দেখেন কাজের স্টাইলটা বুঝেন। আপনার কাছে টাইটেল আছে, আপনি রিলেভেন্ট আর্টিকেল ডাউনলোড করছেন, ডাউনলোড করে দেন আপনি আহ, ওই ফোল্ডারে সকল আর্টিকেল আপনি নিয়ে গেলেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আর্টিকেল গুলো যাক, আমরা একটু প্ল্যান করি। আচ্ছা, এখন খেয়াল করুন, আমার এই আর্টিকেল এলিমেন্ট ধরে ধরে যে আমরা চিন্তা করি, প্রথমে কি হবে চ্যাট বক্সে একটু লেখেন তো সবাই, আমি একটু দেখি। প্রথমে এখানে কিসের বর্ণনা হবে? আমি আপু যেটা বলছেন এটা করা যাবে, ডিরেক্ট ফোল্ডারও, হ্যাঁ, প্রথম হলো ডেঙ্গুর পরিচয়। ডেঙ্গুর যে কোনো আর্টিকেলে ডেঙ্গুর পরিচয় থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, আবারও বলছি, রিসার্চ আর্টিকেলের ইন্ট্রোডাকশন পার্টে এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 5-এ শুধুমাত্র এআই ইউজ করা যাবে। এলিমেন্ট 1 এবং এলিমেন্ট 5, অন্য এলিমেন্ট গুলাতে এআই ইউজ করা যাবে না। কেন যাবে না সেটা খুব ঠান্ডা মাথায় দেখেন। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমি চ্যাট জিপিটি ফ্রি ভার্সনকে যদি বলি, যদি আমারটা পেইড কিন্তু ফ্রি ভার্সনকে বলতে লিখি, আমি যদি ধরেন আমি চ্যাট জিপিটি যদি বলি যে গিভ মি, আমি একটু মানে ল্যাকিংস গুলো দেখাই, আমি চ্যাট জিপিটি বলি গিভ মি ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, আমার মাউসে যে কি সমস্যা, ইন্ট্রোডাকশন অফ দিস আর্টিকেল, খেয়াল করেন কিন্তু মনোযোগ দিয়ে। আচ্ছা, আমি চ্যাট জিপিটি কে বললাম আমাকে এই বিষয়ে আমাকে ইন্ট্রোডাকশন লিখে দাও। মানে অনেকে যারা চিন্তা করেন যে ভাই তাহলে আমরা এই আইডিয়া এটা লিখে নেই, লিখে নিলে সমস্যা আছে, আবার কিছু জায়গায় নেওয়া যাবে। দেখেন, আমি একটা টাইটেল দিলাম চ্যাট জিপিটি কে, যে কোনো টাইটেল বললাম যে আমাকে একটা ইন্ট্রোডাকশন লিখে দাও। চ্যাট জিপিটি আমাকে প্রথমেই যে লাইনটা লিখে দিয়ে দেখেন, ডেঙ্গু একটা মশাবাহিত রোগ এবং এটা এটার মাধ্যমে ছড়ায় এবং এটা বাংলাদেশের জন্য একটা কনসার্নের বিষয়। বলেন তো এই লাইনটা কোন এলিমেন্টের সাথে 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 যায়? চ্যাট বক্সে জানান কোন এলিমেন্টের সাথে যায়, ইজিলি কিন্তু আমরা বুঝতেছি যে কোন এলিমেন্টের সাথে যায়। প্রথম লাইনটা এলিমেন্ট 1 সাথে যায় না? এলিমেন্ট এই নিলাম এটা, ডেঙ্গু মশাবাহিত রোগ এডিস মশার মাধ্যমে ছড়ায়, এই লাইনটা নিলাম। এটা কমন নলেজ রেফারেন্স না দিলেও চলবে, দিতেও পারেন যদি কোনো আর্টিকেলে পান। কমন নলেজ নর্মালি রেফারেন্স না দিলেও চলে, ঠিক আছে? আর যেহেতু আপনি লিখে দিয়েছেন যে ডেঙ্গুটা আবার এই যে বাংলাদেশের একটা বড় কনসার্ন, সেক্ষেত্রে আবার রেফারেন্স দেওয়া লাগতে হবে প্রথম লাইনে। আচ্ছা, ধরে নিলাম প্রথম লাইনটা কমন নলেজ, রেফারেন্স দেওয়া লাগবে না। অথবা আপনি যে লিখছেন যে ডেঙ্গুটা বাংলাদেশের একটা সিগনিফিকেন্ট হেলথ কনসার্ন, এটা কিন্তু রেফারেন্স দেওয়া লাগতে পারে। যাই হোক, প্রথম লাইনটা বেশিরভাগ ক্ষেত্রে কমন নলেজ হবে, মানে বিষয়টার পরিচয় আর কি, রেফারেন্স দেওয়া লাগবে না। আচ্ছা, এখন খেয়াল করেন, এটাকে এআই থেকে যেহেতু নিছেন তাহলে প্যারাফ্রেজ করতে পারেন, কিন্তু এটা একেবারে কমন যে বিষয়, তো এটা প্যারাফ্রেজ না করলেও সমস্যা নেই, এটা কমন নলেজ, অত প্যারাফ্রেজ না করলেও ইস্যু না। এখন এখানে আসেন, মানে চ্যাট জিপিটির দুর্বলতা এবং সবলতা কোন জায়গায় খেয়াল খেয়াল করেন। সে এখানে লিখছে যে প্রতি বছর ডেঙ্গুতে 2023 সালে 1700 মানুষ মারা গেছে, 3,20,000 মানুষ হসপিটালে গিয়েছে। তোমার বাংলাদেশের আরবান এলাকা এবং রুরাল এলাকা উভয় জায়গাতেই হচ্ছে ডেঙ্গুর প্রভাব অনেক বেশি। তো এই যে এই লাইনটা যে লিখলো, ডেঙ্গুতে এত মানুষ মারা গেছে আর 3,20,000 মানুষ হসপিটালে আছে, বলেন তো এই লাইনটা কোন এলিমেন্টের সাথে মিলে? চ্যাট বক্সে শুধু আপনারা জানাবেন এই লাইনটা কোন এলিমেন্টের সাথে মিলে।
এলিমেন্ট টু এর সাথে 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 মিলে, এলিমেন্ট টু এর সাথে মিলে অলরেডি চ্যাট বক্স আপনারা লিখতেছেন, আমি দেখতেছি। হ্যাঁ, এলিমেন্ট টু। এখন বলেন তো, এই লাইনটাতে মিসিং কি? রাইট, একজন অলরেডি লিখছেন, কিন্তু এই লাইনটাতে একটা জিনিস আছে মিসিং। মিসিং হলো রেফারেন্স, তাই না? এটা একটা স্পেসিফিক তথ্য, এটা তো রেফারেন্স লাগবে, তাই না? রেফারেন্স কিন্তু নাই। এই যে এআই একটা দুর্বলতা আমরা পেয়ে গেলাম। অনেক কথা বলতে পারেন ভাই, আপনি যদি চ্যাট জিপিটি কে বলতেন আমাকে রেফারেন্স সহ দাও, সে রেফারেন্স সহ দিতে হচ্ছে না। চ্যাট জিপিটি সহ এর বিভিন্ন এআই এই জায়গাতে দুর্বল। সে আপনাকে নাম্বার দিয়ে দিছে এরকম, মানে দেখতে মনে হয় যে একটা স্পেসিফিক তথ্য, কিন্তু কোনো রেফারেন্স নাই। এই যে একটা দুর্বলতা আমরা পেয়ে গেলাম, চ্যাট জিপিটির একটা দুর্বলতা আমরা পেয়ে গেলাম, যে কোনো রেফারেন্স নাই। অথবা রেফারেন্স দিলেও সে ভুল রেফারেন্স দেয়, মানে সে একটা রেফারেন্স দেয় কিন্তু এই রেফারেন্সের অস্তিত্ব নেই। তাহলে এলিমেন্ট টু চ্যাট জিপিটি থেকে নেওয়া যাবে না, কিন্তু এলিমেন্ট টু তে যে এরকম কিছু একটা হবে এটা কিন্তু আমরা বুঝতেছি। আমরা হয়তো এই লাইনটা চ্যাট জিপিটি থেকে নেব না, কিন্তু এলিমেন্ট টু তে যে এই টাইপেরই কিছু একটা হবে, এটা এটা তো শিওর নাকি? মানে আমরা ধরেন ডেঙ্গুর ডেটাগুলা আমরা তো ডেঙ্গুর ওয়েবসাইট, মানে ডাব্লিউএইচওর ওয়েবসাইটে গেলে পাবো, বা সিডিসির ওয়েবসাইটে গেলে পাবো, বা রিসেন্ট যে ভালো ভালো আর্টিকেল গুলা সেগুলা ঘাটলেও তো আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডেঙ্গু চিত্রটা পাবো। তাহলে আমরা এলিমেন্ট টুতে এআই এআই থেকে আমরা কপি করব না, কিন্তু এটা বুঝতেছি যে আমাদের এলিমেন্ট টুতে এরকম এরকম কিছু ডেটা আসতে পারে, ডেঙ্গুর ওয়ার্ল্ড ওয়াইড চিত্র, ডেঙ্গুর বাংলাদেশের চিত্র, বা ডেঙ্গুর এশিয়ান রিজিয়নের চিত্র, এটা আসতে পারে, আমরা এটা বুঝতেছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা জেনারেল ইনফরমেশন, ডেঙ্গুর পরিচয়টা জেনারেলি। আচ্ছা, তাহলে এলিমেন্ট টু এর বিষয়টা কিন্তু মাথায় রাখেন। তাই এখন কথা হলো যে এই যে ডেঙ্গুর ওয়ার্ল্ড ওয়াইড চিত্রটা আমরা কোথায় পাবো? উত্তর হচ্ছে যে বিভিন্ন আর্টিকেল যেগুলো পাবলিশ হয়েছে সেগুলোতে পাবো, অথবা বিভিন্ন ডাব্লিউএইচও ইত্যাদি ওয়েবসাইটে পাবো। রাইট। খেয়াল করেন, কিন্তু খুব এটা খুবই ক্রিটিক্যাল বিষয়, মানে ইজি, কিন্তু আমরা যেটা ভুল করি। এখন খেয়াল করেন, আমি 2021 সালের এই যে আমি যে আর্টিকেলগুলো ডাউনলোড দিছি, এটা একটা শ্রীলঙ্কার পেপার, 2021 সালের পেপার। এখানেও প্রথমে ডেঙ্গুর পরিচয়টা আছে, এবং বলল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গুকে টপ 10 থ্রেড হিসাবে ঘোষণা করছে। টপ 10 থ্রেড, দেখেন, টপ 10 থ্রেড হিসাবে ঘোষণা করছে, রেফারেন্স দেওয়া আছে। আমরা কিন্তু চাইলে এই লাইনটাও আমাদের গবেষণায় নিতে পারি, এটা গুরুত্বপূর্ণ লাইন না? মানে আমরা যখন ডেঙ্গুর পরিচয়টা করালাম, দেন যদি বলতাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গুকে টপ 10 থ্রেড হিসাবে ঘোষণা করছে, আমরা কিন্তু এই লাইনটা নিতে পারতাম। এই লাইনটা নেওয়ার পর বলেন তো, রেফারেন্স কে কে পাবে? এই পেপার পাবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাবে। রাইট, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই লাইনটা পাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর খেয়াল খেয়াল করেন, এখানে আছে যে তার মানে কি জানেন, আমরা এই লাইনটা আমি এখন নেই নাই, কিন্তু বলছি এই লাইনটা আমরা তাহলে আমাদের গবেষণায় কিন্তু নিতে পারি। এই লাইনটা আমরা আমাদের গবেষণায় নিতে পারি। আচ্ছা, আবার আমি ডেঙ্গুর আরেকটা আর্টিকেল ওপেন করি। খেয়াল খেয়াল করেন, এগুলা কিন্তু ডিপলি বুঝার বিষয়। প্রতিদিন কিন্তু হয়তো এইভাবে সবাই আপনাকে বুঝাবেও না, বা আমরা আমাদের অত সময় থাকবে না হয়তো। আচ্ছা, এখানে দেখেন যে ডেঙ্গু একটা ইলিশ মশা দ্বারা ছড়ায়, খুব কমন কিছু বিষয়। আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে বললো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ডেঙ্গুতে 50 মিলিয়ন মানুষ থেকে 100 মিলিয়ন মানুষ ওয়ার্ল্ড ওয়াইড আক্রান্ত হয়, এবং এই ডিজিজটা ওয়ার্ল্ডের 100টা দেশে ছড়ায় ছড়াই গেছে। আচ্ছা, এই লাইনটা উপযুক্ত রেফারেন্স দিয়ে এলিমেন্ট টুতে নেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ লাইন না? আমরা একটু রেসপন্স করবো। দেখেন, এই পেপারটাও খুব টপ জার্নালের পেপার, খুবই ভালো জার্নাল, নেচারের যে আমার টপ জার্নালের একটা পেপার। সেই পেপারের ইন্ট্রোডাকশন পার্ট পড়তে গিয়েই আমরা দেখলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা ডেটা, ডেঙ্গুতে 50 থেকে 100 মিলিয়ন মানুষ আক্রান্ত হচ্ছে। এবং এই লাইনটা আমাদের পেপারে কিন্তু ডেঙ্গুর পরিচয়ের পরে নিলেই কিন্তু সুন্দর হয়, আমরা এটা বুঝতেছি। আচ্ছা, এই যে রেফারেন্সটা কোথায়, এই যে আমরা 2 নম্বর রেফারেন্সে গেলে 2 নম্বর রেফারেন্সটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, কি খেয়াল রাখবেন, কিছু কিছু আর্টিকেলের রেফারেন্সিং অনেক সময় অথরদের যেটা আমরাকে বলি অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম, এটা হয়। তো তথ্যটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সে হয়তো যার পেপার পাইছে তাকে সাইট করে দেয়। আচ্ছা, এখন কথা হইলো, এই পেপারটা খুব ধীরে সুস্থে বুঝেন, এই পেপারটা হইল 2021 সালের পেপার। তাইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তথ্যটা আমরা এখানে পাইছি, সেটা হয় 2021 বা তার আগে, তাই না? আপনারা বুঝেন কিন্তু, মানে যে তথ্যটা আমরা পেলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেফারেন্স, এটা হয় 2021 বা তারও আগের তথ্য। যারা আমরা নতুন তারা এই জায়গাটাতে ভুল করি, যারা নতুন তারা করবে কি, তারা এই লাইনটা কপি করবে, এই লাইনটা কপি করে নিজের পেপারে নেবে, এই লাইনটা কপি করে নিজের পেপারে নেবে,
এবং 2020 বা 2019 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পেপারকে তারা সাইট করবে, যারা নতুন। আর যারা এক্সপার্ট তারা করবে কি জানেন, তারা করবে যে এটা কার তথ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য। তাহলে এবার আমরা একটু গুগল করে দেখি না যে একই তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2024 সালে বা 2025 সালে দিছে কিনা। মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ডেঙ্গু নিয়ে 2024-এর কোনো আপডেট বা 2025-এর কোনো আপডেট আছে কিনা। তাহলে দেখেন একই তথ্য, কিন্তু আপনি আপ টু ডেট রেফারেন্স পেয়ে যাবেন। আমার কথা বুঝছেন? যারা মানে এক্সপার্ট এবং বিগিনারের মধ্যে তফাৎ কোথায়? যে বিগিনার, সে 2015 সালের একটা আর্টিকেল থেকে তথ্য নেবে, সেই তথ্যটা আবার 2013 সালের। কিন্তু যে এক্সপার্ট সে করবে কি, সে হয়তো গুগলে যাবে, সে গুগলে গিয়ে সে হয়তো সার্চ করবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তো সে সার্চ সার্চ করবে যে ডাব্লিউএইচও। তা আমি যদি বলি ডাব্লিউএইচও ডেঙ্গুর স্ট্যাট বা ডেঙ্গুর ডাব্লিউএইচও, এই যে ডেঙ্গু, ডেঙ্গু আপডেট বা ডেঙ্গু স্টার্ট মানে পরিসংখ্যান, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গু স্ট্যাটস লিখে সার্চ করলাম। এই 2023 সালে দেখেন, 2023 সালের একটা পেপার পেলাম, মে 2030-এর একটা পেপার পেলাম, আর এপ্রিল 1, এপ্রিল 1-এর একটা পেপার কিন্তু পেয়ে গেলাম। এটা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা না, কিন্তু ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন কন্ট্রোল, মানে আরেকটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় সংস্থা। তাদের সিমিলার টাইপের তথ্য এপ্রিল 2001 কতটা আপডেটেড তথ্য পেয়ে গেলাম দেখেন। তার মানে কি, তার মানে আমরা এখন অ্যাটলিস্ট বলতে পারি যে আগের রেফারেন্সের সাথে ভালো ভালো রেফারেন্স পাচ্ছি। ডাব্লিউএইচও 2024-এর রেফারেন্স পাচ্ছি, ইউরোপিয়ান একটা সংস্থা 2025-এর রেফারেন্স পাচ্ছি। ওকে, আমি ডেঙ্গুর এই রেফারেন্সে ঢুকি, মানে ডেঙ্গুর এই আর্টিকেলে ঢুকলাম। ঢোকার পরে দেখেন, এখন দেখেন এটা কত সালে, 2024, কত আপ টু ডেট রেফারেন্স। ওটাতে ছিল 50 থেকে 100 মিলিয়ন, এটাতে হয়তো ইনফোটা তো চেঞ্জ হইতে পারে, তাই না? এখন দেখেন, এখানে বললো যে অ্যাবাউট হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ নাও এট রিস্ক অফ ডেঙ্গু উইথ অ্যান, এই যে দেখছেন, বলে যে বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে, এবং 100 থেকে 400 মিলিয়ন মানুষ প্রতি বছর আক্রান্ত হচ্ছে। তাহলে এবার আপনারা কি বুঝতে পারছেন যে আগের তথ্য চাইতে এই তথ্যটা কত স্ট্রং? এখন আমরা এই তথ্যটা আমাদের গবেষণায় নেব। নিতে হইলে কি কি করতে হবে আমি বলছি। যে কোনো তথ্য নিতে হইলে প্রথম কাজ হলো এই তথ্যটাকে জোটেরোতে এন্ট্রি করা, রেফারেন্সকে জোটেরোতে এন্ট্রি করা। কেমনে এন্ট্রি করব? এই যে আমি জোটেরো ওপেন থাকা অবস্থায় কানেক্টরে ক্লিক করলাম, কানেক্টরে ক্লিক করলাম। কানেক্টরে ক্লিক করার সাথে সাথে আমি দেখলাম যে যে জোটেরো আমার জোটেরোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্টটা, সেটা টাইটেল, যে ডেঙ্গু অ্যান্ড সিভিয়ার ডেঙ্গু, টাইটেলটা গেছে, ইউআরএলটাও গেছে। যায় নাই কি, যায় নাই দুইটা জিনিস। যায় নাই হচ্ছে ডেট, ডেট কত, 2024, আমি ম্যানুয়ালি লিখে দিলাম 2024। আর যায় নাই কি, আর যায় নাই হচ্ছে সংস্থার নাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা যায় নাকি। তো এটার নাম পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ এগুলো কোনো ইস্যু না, বুঝছেন? এটা জার্নাল এই ইস্যুগুলো ধরে না। এই যে আমি দিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডাব্লিউএইচও, অথরের জায়গায় দিয়ে দিলাম। তাহলে বুঝেন, আমি কিন্তু রেফারেন্সটাকে আগে এন্ট্রি করে দিলাম। এইবার আমি এই তথ্যটা আমার গবেষণায় নেব। এইবার এই তথ্যটা আমি আমার গবেষণায় নেব, কিভাবে নিচ্ছি দেখেন। তাহলে প্রথম লাইনটা আমাদের যদি কমন না হলে তো রেফারেন্স লাগবে না। পরের লাইনটা আমরা লিখলাম কি, অ্যাবাউট হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ নাও এট রিস্ক অফ ডেঙ্গু, এই এটাকে একটু প্যারাফ্রেজ করতে হবে, যদিও এটা প্যারাফ্রেজ করলেও ঘুরে ফিরে লাইনটা একই একই থাকবে। এখন আমি এটা প্যারাফ্রেজ করবো কিভাবে? এটা আপনি চ্যাট জিপিটি দিয়ে প্যারাফ্রেজ করতে পারবেন, কুইলবুট দিয়ে পারবেন, চাইলে ম্যানুয়ালিও পারবেন, ঠিক আছে? মানে লাইনটাকে ঘুরে লিখবেন আর কি, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের অর্ধেক মানুষই ডেঙ্গু আক্রান্ত হওয়ার সুযোগ আছে, এবং একটা বড় অংশ, আমরা হয়তো 100 থেকে 400 মিলিয়ন না লাগে, তাহলে বলতে পারবো যে এর মধ্যে একটা বড় অংশ আহ, তারা আক্রান্ত হচ্ছে। এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? মানে লাইনটা আপনার মতো করে ঘুরে লিখবেন যেন সিমিলারিটিতে না আসে। যদিও এই লাইনটা ঘুরে লিখলেও ঘুরে ফিরে একই। এটা আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়ে প্যারাফ্রেজ করতে পারেন, উইলবুট দিয়েও পারেন। আর কিন্তু একটু নিজে ম্যানুয়ালি করলে ভালো। আমি যদি বলি প্যারাফ্রেজ, চ্যাট জিপিটি এটা ফ্রি ভার্সনে হবে, আমি যা দেখাচ্ছি ফ্রি ভার্সনে যেন হয় ওইভাবে দেখাচ্ছি, ঠিক ঠিক আছে? ফ্রি ভার্সনে হবে, আমি বললাম যে প্যারাফ্রেজ করে দাও। আচ্ছা, তাহলে এবার বললো যে এই ঘুরে ফিরে লাইনটা একই দেখেন। ওখানে ছিল অ্যাবাউট, এখানে শব্দটা চেঞ্জ করে দিয়েছে, এখানে ছিল হাফ, এখানে 50%, মানে একটু চেঞ্জ, হালকা পাতলা চেঞ্জ করে দিয়েছে আর কি। আচ্ছা, এখন দেখেন এই যে, তাহলে এবার তথ্যটা কার, ডাব্লিউএইচও। এবার এটাকে চাইলে ন্যারেটিভও করতে পারেন, প্যারেন্থেটিক্যালও করতে পারেন। যদি প্যারেন্থেটিক্যাল করি, তাহলে যে বাক্যের শেষে, ওই যে আমি ক্লাসে যেভাবে দেখাইছি, জোটেরোতে যাবেন, যে ওই যে উপরে লেখা আছে জোটেরো, লেখা আছে অ্যাড সাইটেশন, অ্যাড সাইটেশনে ক্লিক করবেন। প্রথমবারের মতো স্টাইল ঠিক করে দিবেন, এপি হইলে এপি, এপি ব্যাঙ্কোবার হলে ব্যাঙ্কোবার, প্রথমবারের মতো স্টাইল ঠিক করবেন, স্টাইল ঠিক করলাম, দেন ওকে দিলাম।
ওকে দেওয়ার পরে, ও সরি সরি, আচ্ছা আমার এখানে নেট কানেকশন চলে গেছে আর কি, ইলেকট্রিসিটি। এখন কি ক্লিয়ার শোনা যায়? একটু চ্যাট বক্সে জানাবেন। এখন ক্লিয়ার শোনা যায়? ওকে, ঠিক আছে। এখন দেখেন আমরা করব প্যারেনথেটিক্যাল রেফারেন্স, ঠিক আছে, মানে বাক্যের শেষে করলে, প্রথম প্যানেল থেকে করতে পারবেন। বাক্যের শেষে করলে প্রথম প্যানেলটা থেকে করতে পারবেন। অথবা যদি আপনি চান আর কি প্রথম প্যানেল থেকে না করে ভিতরে ঢুকে করতে চান, তাহলে এই যে ডাব্লিউএইচ এর যে পেপারটা আমার এখানে আছে, ডাব্লিউএইচ এর পেপারটা, এটা আমি দিয়ে দেবো। এটা আমি দিয়ে দেবো। তো কেউ চাইলে কোনো কোনো স্টাইলে পেজ নাম্বার লাগে, চাইলে পেজ নাম্বারও কিন্তু দিতে পারেন, ঠিক আছে। পেজ নাম্বার দিতে পারেন, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে বিশ্ব ডাব্লিউএইচ 24, তাহলে আমার দেখেন প্রথম লাইনে ডেঙ্গুর পরিচয় করালাম, পরের লাইনে আমরা একটা ডেটা দিলাম। এখন এই ডেটা দেওয়ার জায়গাটা এক লাইন দু লাইনে হবে না। যেমন এখানে আমরা আরেকটা রেফারেন্স পেয়েছিলাম একটা পেপারে। আরেকটা রেফারেন্স কি? সেই রেফারেন্সটা ছিল যে ডেঙ্গুটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ঘোষণা করছে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গুটাকে টপ 10 গ্লোবাল সমস্যা বলে ঘোষণা করছে। এই ক্ষেত্রেও আপনারা চেষ্টা করবেন, যদি আপডেট কোনো ডেটা থাকে যে ডেঙ্গুটাকে ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো কিছু ঘোষণা করছে যেটা খুব ভেরি রিসেন্টলি, এরকম যদি কোনো ডেটা পান, যেমন আমি এই লাইনটা লিখে গুগল করলাম, ঠিক আছে, যে এখন ধরেন ডেঙ্গুকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসাবে ঘোষণা করছে, মানে এরকম সমস্যা হিসাবে ঘোষণা করছে। তো এটা যদি আপনি আরো নতুন ডেটায় পান, তাহলে নতুন ডেটা থেকে নেবেন। আর যদি নতুন ডেটা যদি না পান, তাহলে এই এখান থেকে নেবেন, এই যে ওয়ার্ল্ড বিশ্ব। এবার আমরা যদি এই রেফারেন্সটা নেই আমাদের আর্টিকেলে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গুকে টপ 10 গ্লোবাল গ্লোবাল থ্রেটের একটা বলে ঘোষণা করছে। আমরা নিলাম, আমরা নিলাম। নেওয়ার পর এবার রেফার, আচ্ছা প্যারাফ্রেজ তো বুঝছেন কিভাবে করে, আমি আর বারবার দেখাচ্ছি না। প্যারাফ্রেজ করে নেবেন। এখন খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই তথ্যটা, কার? এই পেপারের নাকি 1 নাম্বার রেফারেন্সের? উত্তর হচ্ছে এই তথ্যটা যে 1 নাম্বার রেফারেন্সের, এই যে 1 নাম্বার রেফারেন্স, ঠিক আছে, এই যে এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া। তাহলে এখানে ক্রেডিট দেবো কাকে? ক্রেডিট দেবো কিন্তু 1 নাম্বার রেফারেন্সকে, এই পেপারকে না, 1 নাম্বার রেফারেন্সকে, ঠিক আছে। তাহলে আমরা দেখি এবার 1 নাম্বার রেফারেন্সে ঢুকি, যেখানে টপ 10 বলে ঘোষণা করছে। এই যে, টপ 10 থ্রেড বলে ঘোষণা করছে, যেটা আমরা এই যে এটাকে এখন আবার সফটওয়্যারে নিয়ে নেব, ঠিক আছে। এটা 2019 সালের একটা রিপোর্ট। এবার আমরা ঠিক এই রেফারেন্সটাকে আবার এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি আপনার জোটোরো প্যানেলে যাবেন। আপনাদের এখানে আমরা একটু স্লো দেখাচ্ছে। জোটোরো প্যানেলে গিয়ে এইটাকে আবার, এই যে এটা হচ্ছে যে সংস্থার নাম কি, ডাব্লিউএইচও, দিয়ে দিলাম ডাব্লিউএইচও। আপনি তো বলতে পারেন ভাই এখানে তো হু এর দুইটা রিপোর্ট, সমস্যা কি? না, কোনো সমস্যা নাই তো, দুইটা রিপোর্ট, ডেট ডেট ভিন্ন, ইউআরএল ভিন্ন। আপনি জাস্ট সফটওয়্যারে করবেন, সফটওয়্যারই বাকি সব কাজ করে দেবে। ওকে। তাহলে আমরা এই যে অথর আসলো, ডেট আসলো, টাইটেল আসলো, ইউআরএল আসলো, হয়ে গেল। আচ্ছা হয়ে গেল। তো আহ, কখনো যদি দেখেন যে টাইটেলের কিন্তু যে কোনো একটা রিসার্চ আর্টিকেলের টাইটেলে সবগুলা মেইন ওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল লেটার হয়, এটা সৌন্দর্য, হ্যাঁ। যদি এরকম জোটরও এরকম ক্যাপিটালে না না নিতে পারে, জোটরোতে টাইটেলের উপর রাইট ক্লিক করে দেখবেন লেখা আছে টাইটেল কেস। টাইটেল কেসে ক্লিক করবেন, তাহলে এটা টাইটেল কেস হয়ে যাবে, ঠিক আছে। এই, তা এটা এটা বাড়তি জিনিস, এটা মানে ম্যান্ডেটরি না। এটা হচ্ছে যে সৌন্দর্যের জন্য আর কি। যাই হোক, তাহলে আমরা এই যে আরেকটা রেফারেন্স পেয়ে পেয়ে গেলাম। সরি, এই দেখেন, এখন আমি ভুল করে 2019-এর জায়গায় 29 লিখছি, 29 হয়ে গেছে। অনেকে বলেন যে ভাই জোটেরও ভুল করতেছে, না জোটেরও ভুল না, আপনি ভুল করছেন, যে আমি ভুল করছি, 2019-এর জায়গায় 2029 লিখছি। তার মানে এখন রেফারেন্স দেখাবো 2029, আপনি 19 লিখে 19, ঠিক আছে। এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন দেখেন আমরা এই যে আমাদের লেখায় ছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে করছে, এরপর সাইটেশনে গেলাম, আবার আমি এই যে এটা রেফারেন্সিং করে দিলাম। এগুলো আমরা প্যারেন্থেটিক্যালি করলাম, সামনে আমরা আবার ন্যারেটিভ করব। খেয়াল করেন। তাহলে আমরা এখন প্রবলেম স্টেটমেন্ট নামক যে পার্টটা, প্রবলেম স্টেটমেন্ট নামক পার্টে আমরা এটার এখন, এখানে ডেটা শুধু একটা দুইটা ডেটা দিলে হবে না, এখানে অসংখ্য ডেটা আমাদের দেওয়া লাগবে। এখন অনেকে বলতে পারেন ভাই এখানে কত ডেটা দিব, আমার কথা হলো আপনি এই রিলেটেড পেপার পড়লে আপনি বুঝবেন যে কত ডেটা দেওয়া লাগবে। যেমন আমরা তো অলরেডি ধরেন ডেঙ্গু নিয়ে
20টা আর্টিকেল ডাউনলোড দিছি, তাই না? নেপালের আর্টিকেল ডাউনলোড দিছি, অন্যান্য দেশের দিছি। এখন দেখবেন এটা ডেঙ্গু নিয়ে একটা শ্রীলঙ্কান পেপার, এখানে দেখবেন বা এটা নেপালের পেপার, এখানে দেখবেন শ্রীলঙ্কায় ডেঙ্গুতে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে নানান তথ্য এখানে আছে। 2020 সালে এত, বা শ্রীলঙ্কাতে প্রথম ডেঙ্গু ধরা পড়ছে এত এত সালে, তারপর ডেঙ্গু বাড়ছে এত সালে, সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে এত এত সালে। এরকম বিভিন্ন ডেটা এখানে পাবেন। মানে এটা এগুলাকে বলে প্রবলেম স্টেটমেন্ট, ঠিক আছে? এই যে দেখেন, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ডেটা, শ্রীলঙ্কান ডেটা, পার্শ্ববর্তী দেশের ডেটা। এখন এগুলো কোথায় পাবেন? ইন্ট্রোডাকশন লেখার সবচেয়ে মজাটা আর কি এটাই, আমি যে টাইটেল ইন্ট্রোডাকশন লিখছি, আমার কাছে তো আরো 20টা টাইটেল আছে, আমার কাছে কিন্তু আরো 20টা টাইটেল আছে। তাহলে খেয়াল করেন, ওই 20টা টাইটেলের ইন্ট্রোডাকশন পার্টটা পড়লেই আমার আর কিছু পড়া লাগে? ওই 20টা টাইটেলের ইন্ট্রোডাকশন পার্ট পড়লেই তো আমরা বুঝে যাই যে আসলে এখানে কি কি আসতে পারে। শুধু তথ্যগুলো আমরা আপ টু ডেট তথ্য নেবো, আপ টু ডেট তথ্য নেবো। যেমন এখানে এখন আমরা হয়তো বাংলাদেশের ডেটা নেব। বাংলাদেশ ডেটা কিভাবে নেবেন? এখন যদি আমি আমার টাইটেলটা গুগলে সার্চ করি, এই টাইটেলটা কি ছিল? আমাদের টাইটেলটা ছিল হচ্ছে যে ডেঙ্গুর নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিস। আমি যদি এখন ধরেন টাইটেলটা লিখে গুগলে সার্চ করি, দাঁড়া, কন্ট্রোল C, সার্চ করি, সার্চ করে সাথে যদি আমি বাংলাদেশ শব্দটা ধরেন জুড়ে দিই, হ্যাঁ, কমিউনিটি পিপল ধরেন, আমি এখানে বাংলাদেশ শব্দটা জুড়ে জুড়ে দিলাম, তাহলে বাংলাদেশের বিভিন্ন পেপার পাবো বা বাংলাদেশের বিভিন্ন রিপোর্ট পাবো। আমি এখানে বাংলাদেশের চিত্রটা কিন্তু নিয়ে আসতে পারবো। এই যে বাংলাদেশ দিলাম ইন্টার, এই যে ধরুন আমি যে প্লসের পেপার 2022 সালের, এই যে বাংলাদেশি একটা পেপার, ওকে, বাংলাদেশি পেপারে ঢুকি, খেয়াল করেন। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের ব্রড একটা গবেষণা, বাংলাদেশের মানুষের উপর যেটা হয়েছে। এটা হচ্ছে যে সিমিলার টাইপের গবেষণা। এখন দেখেন এই রিসার্চেও শুরুতে প্রথম লাইন ছিল বাংলাদেশে প্রথম ডেঙ্গু ধরা পড়ে কত কত সালে, এটার একটা রেফারেন্স। বাংলাদেশে প্রথম ডেঙ্গু ধরা পড়ছে এত সালে, প্রথম আলোর একটা রেফারেন্স দিছে এরা। এরপরে ডেঙ্গু মানুষ থেকে মানুষে ছড়ায়, তারপর মানে ওরাও ঠিকই এরকম ভাবে লিখছে, ঠিক আছে, মানে বিষয়টাকে পরিচয় করাইছে। তো ওরা খুব ব্রডলি লিখছে, আমরা এত ব্রডলি রাখবেন। আমরা আরেকটা আর্টিকেল দেখি, ধরেন এই যে আরেকটা আর্টিকেল, নলেজ অ্যাচিভ প্র্যাকটিস অফ ডেঙ্গু, এটা হচ্ছে গাইবান্ধা, বাংলাদেশের গাইবান্ধা। তবে এটা র্যাবিজ ভাইরাসের উপর, এটা ডেঙ্গুর উপর না। আচ্ছা, কমিউনিটি পিপল, ও আমরা তো ডেঙ্গু শব্দটা লিখি নাই টাইটেলে, এই জন্যই তো আসতেছে না। ওকে, নলেজ অ্যাচিভ এন্ড প্র্যাকটিস অফ কমিউনিটি, আমরা তো শুধু গুগলে খুঁজবো না, আমরা আমাদের মতো করে ওই যে লেকচার 1 2 তে যেভাবে দেখাইছি বিভিন্ন আর্টিকেলে খুঁজবো, যেগুলা ডাউনলোড করছি ওগুলাতে খুঁজবো, আরো আরো আর্টিকেল গুলাতে আমরা খুঁজবো। ঠিক আছে, ধরেন এই যে আর্টিকেল আছে, অবশ্যই ভালো ভালো জার্নালের খুঁজেন, কারণ গুগল কিন্তু এই দেখেন অনেক খারাপ জার্নালের কিন্তু তথ্য আপনাকে সামনে আয়না দেয়। ঠিক আছে, তো এইটা আমাদের একটু সতর্ক থাকতে হবে, এই খারাপ জার্নাল থেকে তথ্য যেন আমরা না নেই আর কি। আমি বলতেছি না এই জার্নালটা খারাপ বা ভালো, বলছি কি অনেক খারাপ জার্নালের তথ্য আমাদের এখানে চলে আসে, ঠিক আছে? তো যখন আপনারা কাজ কাজ করবেন, কোনটা কোন ফিল্ডের ভালো জার্নাল, কোনটা কোন ফিল্ডের খারাপ জার্নাল, আপনারা তো এগুলো অ্যাপ্লাই করলে বুঝবেন। আচ্ছা, ধরেন এই যে 24 সালের একটা পেপার, আমার ধারণা এটা ভালো পেপার হবে। 24 সালের পেপার, এটা হচ্ছে ললিতপুর মেট্রোপলিটন সিটি, বাংলাদেশ বা ইন্ডিয়ার একটা পেপার। এটা যদি ইন্ট্রোডাকশন পার্টে আমরা যাই, এখানে আরো ইনফো পাবো, ঠিক আছে, আরো ইনফো পাবো। এটা মনে হয় নেপালের পেপার। এখন ধরেন আপনি কথার কথা এই আর্টিকেল থেকে একটা লাইন নিলেন, হ্যাঁ, এই আর্টিকেল থেকে একটা লাইন আপনি কথার কথা নিলেন, যে ধরেন আমি এই আর্টিকেল থেকে এই লাইনটাই নিলাম, মনে করেন আমি আর্টিকেল থেকে লাইনটা নিলাম, ওই কথা আমার কাছে মনে হয়েছে যে এটা এই গবেষণার জন্য দরকার, আর্টিকেল থেকে নিলাম। নেওয়ার পরে এখন যদি আপনি আচ্ছা, এখন নেওয়ার পরে আর্টিকেলটাকে অবশ্যই ডাউনলোড করে হোক বা জোটেরও কানেক্টর দিয়ে হোক, এই যে কানেক্টরে ক্লিক করলেই দেখেন, এই যে কানেক্টরে ক্লিক করলেই সাথে সাথে এই আর্টিকেলটা কিন্তু আমার সফটওয়্যারের ভেতরে চলে যাবে। এই আর্টিকেলটা আমার সফটওয়্যারের ভিতরে কিন্তু সাথে সাথে চলে যাবে, ক্লিক করার সাথে সাথে, ঠিক আছে? তো এবার আমি এটাকে হচ্ছে যে সাইট করবো কিভাবে, এটা যদি আমি ন্যারেটিভ রেফারেন্সিং করি, ন্যারেটিভ সাইটেশনে ক্লিক করলাম, সাইটেশনে ক্লিক করার পরে এটার ভেতরে যাব, ভেতরে ভেতরে যে ক্লাসিক ভিউ, ভেতরে যাব, ভেতরে গিয়ে এরপরে এই আর্টিকেলটা, এই যে আর্টিকেলটা, তো এটা যেহেতু ন্যারেটিভ, এটা যেহেতু ন্যারেটিভ
তা আমরা এখানে এই যে শো এডিটরে গিয়ে, এই যে দেখেন যেহেতু ন্যারেটিভ রেফারেন্স, শো এডিটরে গিয়ে আমরা জানি যে ন্যারেটিভ রেফারেন্সে শুধু ব্র্যাকেট হয়, ন্যারেটিভ রেফারেন্সে ব্র্যাকেট হয় শুধুমাত্র সালের মধ্যে, ব্র্যাকেট হয় শুধুমাত্র সালের মধ্যে, সাল, ঠিক আছে, ব্র্যাকেটটা শুধুমাত্র সালের মধ্যে। তো এখানে ব্র্যাকেটটা সালের মধ্যে দেবেন, অথবা সবচেয়ে ভালো হয়, আমি সবসময় আপনাদেরকে এই পরামর্শটা দেবো, ন্যারেটিভ রেফারেন্স যখন করবেন তখন ওমিট অথর দিয়ে করবেন, ওমিট ওমিট অথর, ঠিক আছে, এই যে এটা না করে এই যে ওমিট অথর যে ফাংশনটা, সরি, এই যে শো এডিটরের দরকার নেই, হ্যাঁ, আচ্ছা, আমরা শো এডিটরটা কেটে দিই, যে হাইড হাইড এডিটরে ক্লিক করলাম, আচ্ছা। এই সব সময় যখন নেগেটিভ রেফারেন্স করবেন তখন এই যে ওমিট অথর ক্লিক করে করেন, তাহলে এক সেল থেকে আর সেলে জাম্প করতে পারবে না। যে আমি ক্লিক যদি করি এখন, তাহলে এখন দেখেন লেখা আছে কি 2000, দেখেন এই যে লেখা 2024 রিভিল দ্যাট, মানে কারো অথরের নাম নাই। এখন এখানে অথরের নাম কি ছিল আমরা জানি, যে অথরের নাম কি ছিল, অথরের নাম ছিল এই যে ধরেন শেষ নাম ঘিমাইর এবং পানগিনি, হ্যাঁ, ঘিমাইর এবং পানগিনি, এটা ছিল অথরের নাম। এটা একটু কষ্ট করে আপনারা ম্যানুয়ালি লিখে নিয়েন, এই কষ্টটা করলে সুবিধা হলো আপনার ম্যানুস্ক্রিপ্টকে যে কোনো স্টাইলে পরে জাম্প করে দিতে পারবেন, ঠিক আছে, ঘিমাইর অ্যান্ড পানগিনি, ঠিক আছে, ঘিমাইর অ্যান্ড পানগিনি। আচ্ছা, এই যে আমি অথরের নাম আমি ম্যানুয়ালি এখানে লিখে দিলাম আর কি, ওকে। তাহলে এই গেল আমাদের আরেকটা রেফারেন্স, আমরা ন্যারেটিভ রেফারেন্স করলাম, আরেকটা আর্টিকেল থেকে অর্থ নিলাম। এভাবে আহ আর্টিকেলটা আপনি খুব ভাবে লিখবেন, ঠিক আছে, মানে এলিমেন্ট টুটা অনেক বড় ভাবে লিখবেন। তাহলে আমাদের এলিমেন্ট ওয়ান ছিল এটা, আমরা খুব ছোট ছোট করে লিখি যেহেতু এটা ক্লাস চলাকালীন সময় চাইলেও বড় করে লেখা সম্ভব না। এরপর এটা ছিল এলিমেন্ট টু, এটা ছিল আমাদের এলিমেন্ট টু, এর একটা মনে করেন একটা চিহ্ন আর কি, এটা ঠিক আছে। আচ্ছা, এরপর এলিমেন্ট থ্রি, এলিমেন্ট থ্রি কি, এলিমেন্ট থ্রি হচ্ছে সেভারাল স্টাডি, মানে বলবেন যে এই বিষয়ে ওয়ার্ল্ড ওয়াইড অনেক গবেষণা হয়েছে, বাংলাদেশে এরকম গবেষণা হয়েছে, এরকম লাইন লাইন আর কি, ঠিক আছে, এমন কি এরকম লাইন আমরা বলবো যে ডেঙ্গু সম্পর্কে এই বিষয়ে আরো আরো অনেক গবেষণা হয়েছে। দেন আমি তাড়াতাড়ি লিখে ফেলি, হ্যাঁ, এখন টাইপ করতে গেলে সময় লাগবে। আমি বললাম যে দেয়ার হ্যাজ বিন এ লট অফ রিসার্চ, না স্টাডি লিখবে না, আমরা কোনো আর্টিকেল লিখলে এটাকে আমরা স্টাডি বলি, লট অফ স্টাডি অ্যাবাউট দিস টপিক অ্যাবাউট ডেঙ্গু, ডেঙ্গু নিয়ে এই টপিকে আরো আরো কাজ হয়েছে। আমরা এখন ধরেন এই যে জোটেরোতে গিয়ে চাইলে আমরা ওই যে ডেঙ্গু নিয়ে আরো আরো যে কাজগুলো হয়েছে সেগুলোকে এখন সাইট করতে পারবো, আমরা বলবো ডেঙ্গু নিয়ে আরো আরো কাজ হয়েছে, অমুক এই কাজ করছে, তমুক সেই কাজ করছে। এই যেখানে মাল্টিপল সোর্সে গিয়ে চাইলে একাধিক রেফারেন্স করতে পারবেন, ডেঙ্গু নিয়ে আরো আরো কাজ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই যে আমরা তিনটা রেফারেন্স দিয়ে দিলাম এখানে এক এক ক্লিক, এই যে ডেঙ্গু নিয়ে আরো আরো কাজ হয়েছে। তখন আপনি মানে লেখাটাকে বাড়াবেন কিভাবে, যে ডেঙ্গু এর নলেজ নিয়ে এই কাজ হয়েছে, প্রিভেনশন নিয়ে ওই কাজ হয়েছে, ডেঙ্গু এর রুরাল রুরাল এলাকায় কাজ হয়েছে এটা, আরবান এলাকায় হয়েছে এটা, এরকম আপনারা বিভিন্ন লাইন বাড়াইতে পারবেন, ঠিক আছে। এরপর আপনার ইউনিকনেস কিভাবে বলবেন, আপনার ইউনিকনেস হচ্ছে এরকম আর কি, যে আমার জানা মতে এই বিষয়ে আর কেউ কেউ কাজ করে নাই। এই যে দেখেন আমাদেরকে চ্যাট জিপিটি যে ইন্ট্রোডাকশনটা বাইর 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 করে দিছে, সে কিন্তু মানে দেখতে ইন্ট্রোডাকশনের মতো একটা আউটপুট দিছে, দেখতে ইন্ট্রোডাকশনের মতো। সে বলছে যে প্রিভিয়াস স্টাডি এই এই জিনিসগুলা বের করছে, প্রিভিয়াস স্টাডি এই এই জিনিসগুলা বের করছে। তারপর আপনি লিখবেন যে আমার জানা মতে এই বিষয়টা ফোকাস করে আর কোনো গবেষণা হয়নি, মানে এক লাইন এরকম লিখবেন আর কি, যে রিসার্চারের নলেজ অনুযায়ী, মানে আপনার গ্যাপের জায়গাটা লিখবেন। এখন আপনি তো বলতে পারেন যে হ্যাঁ, মোর্শেদ অ্যাটল সে করছে কোয়ান্টিটিভ, বা অমুক অ্যাটল সে করছে আহ ঢাকা শহরের উপরে কিন্তু পার্বত্য এলাকার উপর কোনো হয় নাই, তাহলে এটা হয়ে যাবে আপনার চার চার নাম্বার এলিমেন্ট। আর পাঁচ নাম্বার এলিমেন্ট হচ্ছে আপনার অবজেক্টিভটা বলবেন আর কি, দ্য স্টাডি এইমস, আমার গবেষণার অবজেক্টিভ হচ্ছে এটা, ঠিক আছে। এটা এরকম একটা লাইন লিখে দিবেন, এইমটা আবার চ্যাট জিপিটি দিয়ে বানাতে পারবেন, যেটা আমি অলরেডি লিখে দিছি। আসলে ক্লাস চলাকালীন সময়তে এটা লেখা কঠিন, কারণ এগুলা লিখতে হলে বারবার রেফারেন্স গুলো আনা, বিভিন্ন সোর্সকে ভালো করে দেখা। কিন্তু আপনারা আশা করি বিষয়টা বুঝছেন যে কোন কোন এলিমেন্ট থাকে সেগুলো পেপারে কিভাবে আনবো। এরপর যখন আপনার লেখা যখন শেষ হয়ে যাবে, তখন এই যে জোটেরোতে অ্যাড বিব্লিওগ্রাফিতে ক্লিক করলেই, এই যে অ্যাড বিব্লিওগ্রাফিতে ক্লিক করলেই পূর্ণাঙ্গ রেফারেন্স গুলা কিন্তু চলে আসবে, দেখছেন, পূর্ণাঙ্গ রেফারেন্স গুলা কিন্তু সিরিয়ালে চলে আসবে। এই যে পূর্ণাঙ্গ রেফারেন্স নিয়ম অনুযায়ী হয়ে গেছে। কেউ যখন চেঞ্জ করতে চান যে ভাই আমি তো আসলে পিয়ে না, আমি ভ্যানকুভার করবো বা আমি অন্য স্টাইলে করবো, তাহলে সমস্যা নাই, আপনি এখান থেকে জাস্ট এই যে ভ্যানকুভারে ক্লিক করলে এই দেখেন, এখন দেখেন
একদম ভ্যান কভার হয়ে গেছে যে প্রথমটা শেষে রেফারেন্স ওয়ান, পরেরটা শেষে রেফারেন্স টু। এই যে বনি ক্যাটল, এটা কিন্তু সুন্দর মতো মিলছে, দেখছেন এই যে বনি ক্যাটল, এখানে আমি এলের আগে স্পেসটা বেশি দিয়ে দিছি, এই যে মিলছে দেখেন, বনি ক্যাটল থ্রি, কারণ এটা নেগেটিভ। এই যে তারপর দেখেন এই যে এই বিষয়ে বিভিন্ন গবেষণায় আমরা এটা পেয়েছি যে 4 থেকে 7, কারণ ভ্যানকুভারের নিয়ম অনুযায়ী একসাথে চার 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 পাঁচটা রেফারেন্স হইলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা দেখায়। তাহলে দেখেন এখানে কিন্তু এই স্টাইলে চলে গেছে। এবার আপনি যে স্টাইলে যান না কেন, যে স্টাইলে যান যান না কেন, আপনি হয়তো এএমএ, হার্ভার্ড, ভ্যানকুভার বা আই যেটাতে আপনি যান না কেন, সেটাতে কিন্তু অটোমেটিক, এই যে আমি এখন ত্রিপলি আই 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 স্টাইলে চলে গেলাম। যদি হার্ভার্ড স্টাইলে যেতে চান, হার্ভার্ড স্টাইলে যেতে পারবেন, এই যে হার্ভার্ডে যেতে পারবেন। এই যে এই যে এখন কিন্তু হার্ভার্ড, WHO, শারমিন এটল, এটল একটু বাঁকা হবে, এই যে বনিক এটল, এই যে এখানে কিন্তু বাঁকা হয়ে গেছে, এগুলো কিন্তু ওই নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রেফারেন্স হয়ে গেছে। মানে আমি বলছি যে কোনো রেফারেন্সিং স্টাইলে এখন যাওয়া যাবে, ঠিক আছে। হার্ভার্ড, শিকাগো, নেচার, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, সবই এখন যাওয়া যাবে, ঠিক ঠিক আছে। তো এই হলো আমাদের আজকের ক্লাস। আমরা প্র্যাকটিস করতে করতে পারবো, এটা প্র্যাকটিক্যালি ক্লাসে দেখানো খুবই হার্ড, এগুলোর মতো প্র্যাকটিস লাগবে আমাদের। তবে আমরা এলিমেন্ট গুলা কোথায় কি থাকে আশা করি বুঝতে পারছি। ভিডিওটা একটু দেখে দেখে নিয়েন ভালো করে, তাহলেই সার্থকতা, ঠিক আছে। এই আর কি। তো আমরা এবার প্রশ্ন নিতে চাই, যে অনেক কথাবার্তা হলো, প্রশ্ন আমরা খুব বেশি হয়তো নিব না, লং ক্লাস। তো সাবিনা ইয়াসমিন ম্যাডাম হাত তুলছেন, প্রশ্ন করুন। হাত তুলেছেন ফয়সাল আহমেদ, তারপরে যারা হাত তুলছেন প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। জি। তো ক্লাসের এক পর্যায়ে আমরা একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি হয়তো অনেক সময় ইন্ট্রোডাকশনের যখন আমরা ব্যাকগ্রাউন্ড দেখি সেখানে হয়তো অনেক ভুল করে। কিছু। তো সেজন্য হয়তো আমরা এখন নিব না, কিন্তু ও যখন আরো অ্যাডভান্স হবে আগামী বছর বা কিংবা তার হুম, হুম। পরের বছর, তখন কি আমরা পুরো ইন্ট্রোডাকশন লিখতে পারবো চ্যাট জিপিটি দিয়ে? তখন তখন শুধু তখন শুধু এআই ডিরেকশন ইস্যু থাকবে। আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের সোর্স হচ্ছে সঠিক হওয়া লাগবে। মানে সোর্স হচ্ছে, যদি যদি এমন সময় আসে, এটা আসবেই, আজ থেকে 5 বছর পরে এমন হবে, 30টা আর্টিকেল, 5 বছর না 2 বছর পরে হয়তো 30টা আর্টিকেল আমরা জায়গা মতো দিয়ে রাখবো, চ্যাট জিপিটি ইন্ট্রোডাকশন লিখে দিবে, মানে কাজ অনেক ফাস্ট হয়ে যাবে। কিন্তু স্টিল ওই যে ভালো আর্টিকেল বেছে নেওয়া, ভালো ইনফোগুলা তাকে আগে খাওয়ানো, তখন সে আপনাকে ভালো ইন্ট্রোডাকশন লিখে দেবে, ঠিক আছে। তো যেটা বললাম যে সময়ের সাথে তো প্রযুক্তি আগাচ্ছে, এই জন্য আমাদের বেসিকটা স্ট্রং করে শেখা হচ্ছে। আপনি ঠিকই 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 বলছেন, এক সময় হয়তো চ্যাট জিপিটি সঠিক রেফারেন্স সহই সে এইরকম কাজগুলো আরো করতে পারে। তবুও ভালোর তো শেষ নেই। আমরা যেমন ম্যানুয়ালি, এই যে পূর্বে কি কি কাজ হয়েছে, আমরা তো ম্যানুয়ালি খুব বেস্ট কাজগুলাকে মানে বুঝবো যে আমার গবেষণার সাথে কোনগুলো অ্যালাইন করে, কিন্তু চ্যাট জিপিটি ওইটা বুঝতে কিন্তু অনেক দেরি আছে। আমি বলছি স্টিল হচ্ছে আমাদের ম্যানুয়াল ইনপুটটা লাগবে আর কি। তো আপনি যে কনসার্নের কথা বলছেন এটাও মানে ঠিক আর কি। একসময় অবজেক্টিভ ঠিক করতে কত মাথা খাটানো লাগতো, এখন কিন্তু এআই বানাই দিচ্ছে, আমি জাস্ট চেক করতেছি আমার গ্যাপটা ফুলফিল করতেছি কিন্তু। জি ভাই, থ্যাংক ইউ। সাবিনা ইয়াসমিন বলুন। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? খাদিজা আক্তার আপনি একটু পরে বলুন, সাবিনা ইয়াসমিন আগে বলুন। জি, আসসালামু আলাইকুম। একটু জোরে আজকের বলতে হবে। ক্লাসটা আসলে খুবই ইফেক্টিভ ছিল। তো হচ্ছে গিয়ে আমার যে জায়গাটা একটু কনফিউশন, একবার আপনি মেনশন করেছিলেন যে এলিমেন্ট টুতে হচ্ছে আমরা অন্যান্য স্টাডি এই রিলেটেড কি বলা আছে বা ওই সাইটেশন বা রেফারেন্সিং এর কথাটা, কিন্তু আবার কোনো এক সময় আমি হয়তো ভুলে ফেলছি আসলে বিষয়টা, যে না না, প্রবলেম স্টেটমেন্ট। তো বিষয়টা আমি প্রবলেম আমি আমি বলি আপু, স্টেটমেন্ট হলো। এখানে কিন্তু এলিমেন্ট গুলো বলা যায় একটা আরেকটার সাথে খুবই কাছাকাছি। যেমন এলিমেন্ট টুতে বলছে ইম্পর্টেন্সটা বুঝাইতে, আবার এলিমেন্ট আচ্ছা, ফাইভেও ফোরেও বলছে কন্ট্রিবিউশন বুঝাইতে। তা আলটিমেটলি কন্ট্রিবিউশন, আমি যদি আমার অবদান লিখি সেক্ষেত্রে তো আমার গুরুত্বটাও লেখা হয়ে যায়, তাই না তাই না? যেহেতু হ্যাঁ এগুলা সেটাই জানার ইন্ট্রোডাকশন, জন্য যে। হ্যাঁ, যেহেতু এগুলা ইন্ট্রোডাকশনারি এলিমেন্ট, তো আলটিমেটলি এগুলা কাইন্ড অফ ওভারল্যাপিং, বুঝছেন? এবং পেপার তো আমরা কোথাও লিখে লিখে দিই না যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা প্রবলেম হিসেবে, মানে এটা তো পেপারে মানে কাইন্ড অফ মিক্স আপ থাকে থাকে, ঠিক আছে। না, তা তো অবশ্যই, তা তো হ্যাঁ, অবশ্যই। পেপারে মিক্স আপ তো থাকে। এখন এলিমেন্ট স্পেসিফিক্যালি আমরা, জি বলেন। জি, এলিমেন্ট টুতে হচ্ছে যে মূলত আমরা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমরা যে সমস্যাটা নিয়ে কাজ করতেছি, সমস্যাটাকে ইস্টাবলিশ করি। মেইন কথা হচ্ছে এটা, মানে এটা যে আদৌ একটা সমস্যা, এটাকে আমরা ওকে, ইস্টাবলিশ করি। থ্যাংক ইউ সো ওকে। মাচ। ওকে। আচ্ছা, তারপর
আর কি। আচ্ছা, ইন্ট্রোডাকশন কোন টেন্সে লিখবো? ইন্ট্রোডাকশন আমরা প্রেজেন্ট টেন্সেই লিখি। এটা আপনারা কয়েকটা পেপার দেখলে বুঝবেন কোন পেপার, মানে আপনার কাছে যে পেপার গুলো আছে, পেপার গুলো দেখলে বুঝবেন সেগুলো কোন টেন্সে লেখা। নর্মালি আমরা প্রপোজাল যদি লিখি, প্রপোজাল প্রপোজাল লিখলে প্রপোজালের মেথোডোলজির ভাষা হয় বা অবজেক্টিভের ভাষা হয় ফিউচার টেন্স। আর রিসার্চ আর্টিকেলে সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি আর কি। তো এটা আমরা আবার দেখাবো, আমরা আস্তে আস্তে এগুলো কভার করব। ওকে। আহ আচ্ছা, এবার খাদিজা আক্তার আপনি বলতেছেন, আপনি বলুন। তারপর আরো যারা হাত তুলছেন আমি একজন একজন করে নিচ্ছি, শুধু আজকের ক্লাস রিলেটেড প্রশ্নই করবেন। ওকে। জি ভাইয়া, আমার আসলে কয়েকটা প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে, আমরা এলিমেন্ট থ্রি অথবা লিটারেচার রিভিউতে যদি ন্যারেটিভ সাইটেশনটা অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের কি কোনো স্পেসিফিক টেন্স স্ট্রাকচার ফলো করতে হয় কিনা? এই উত্তরটা তো দিলাম, যে আপনার কাছে যে জি। আর্টিকেল গুলো আছে জি সেগুলার জি। এক নজর দেখলে তো বুঝবেন কোন টেন্স ইউজ করতে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমরা অবজেক্টিভ চাইলে চ্যাট জিপিটির হেল্প নিয়ে করতে পারি, তো সেক্ষেত্রে কি আমাদের আমি অবজেক্টিভকে কি প্যারাফ্রাইজ করতে হবে? না, প্যারাফ্রেজ এটা না করলেও চলবে, টাইটেল অবজেক্টিভ এগুলো প্যারাফ্রেজ করা লাগে না। দেখেন, অবজেক্টিভ চ্যাট আচ্ছা। জিপিটি বানাই দেবে, কিন্তু নেবেন কিনা সেই চিন্তাটা আপনার করতে হবে, বা সেটা সঠিক কিনা সেই চিন্তাটা আপনার করতে হবে। আমার কথা কি বুঝছেন? চ্যাট জিপিটি যদি আপনি জি জি, বুঝতে 50টাও পেরেছি। বলেন, এই একটা টাইটেল দিয়ে বলেন আমাকে 20টা অবজেক্টিভ জি বানাই, সেই টাইটেলকে অ্যানালাইসিস করে 20টা অবজেক্টিভ বানাই দেবে। কিন্তু আপনি কি এই 20টা অবজেক্টিভ অ্যাচিভ অ্যাচিভ করতে পারবেন? মানে অবজেক্টিভ মানে প্রতিশ্রুতি দেওয়া যে আমার গবেষণা আমি এই উদ্দেশ্য নিয়ে করতেছি। তো আপনার ফলাফল পার্টে আবার এটা তো বের করতে হবে, তাই তাই না? যেমন ধরেন, আমি আমার জি গবেষণা ব্যাচের আগে বললাম আমাদের গবেষণা ব্যাচের উদ্দেশ্য হচ্ছে আপনারা ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। এখন আলটিমেটলি গবেষণা ব্যাচ শেষে আপনারা মিলাই দেখবেন না যে ইন্ট্রোডাকশন পার্ট লিখতে পারতেছেন কিনা। ঠিক তেমনই চ্যাট জিপিটি আমাদেরকে অনেক অবজেক্টিভ বানাই দেবে, কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে যে কোনটা কোনটা আমি এফোর্ড করতে পারবো, মানে আমার সাথে যায়। আচ্ছা আচ্ছা। বুঝছেন? জি ঠিক আছে। আর আমার লাস্ট প্রশ্নটা হচ্ছে, আমরা মানে লাস্টে আপনি যখন ইন্ট্রোডাকশনটা করে দেখালেন আর কি, তো শেষে হচ্ছে রেফারেন্সটা অ্যাড করেছেন, তো এটা কি আমাদের প্রত্যেকটা পার্টের শেষে না, কি রেফারেন্স অ্যাড আপনারা করতে জাস্ট হয়? ইনটেক্সট গুলা করে রাখবেন, শেষে গিয়ে এক জি। ক্লিকে পূর্ণাঙ্গটা করবেন। আবার আচ্ছা চাইলে আচ্ছা, অর্ধেক ঠিক আছে, অর্ধেকও থ্যাংক পারবেন ইউ। আপনি। যদি কখনো অর্ধেক কাজ করেন, হ্যাঁ, ওই বিবলিওগ্রাফি গুলো পুরো কেটে কেটে দিয়ে আবার যখন আপনি ইনসার্ট বিবলিওগ্রাফি দিবেন তখন ওই ওই সময় পর্যন্ত যতগুলো করছেন ততগুলো চলে আসবে। জি ঠিক আছে, ধন্যবাদ। ওকে, প্রশ্ন করুন যারা আনমিউট আছেন। আসসালামু আলাইকুম। জি বলুন, জি। জি ভাই আমি করবো। না না, যিনি সালাম দিছে উনি একটু করুক আগে, উনি তো আগে কথা বলছে। জি